জি মনে করো খরচ আছে এটা গেলে 3 দিন লম্বা Galaxy J4 Plus আপনি এটা মিউট করে দেন। শিমুল আফারজি ভাই মিউট করেন। কাটা পড়ে যাচ্ছে। আরো নিচের দিকে নামা যাবে। Galaxy J4 মিউট করেন। Galaxy J4 আপনি মিউট করেন। কথা বলে না হ্যাঁ পিসি বাবুল দেবনাথ কাকা, হ্যাঁ স্যার এই আমি সুমন বলছি। ওই আপনার এটা মিউট করে দেন, এটা ওই এনা শুট শোনা যায়। ও আচ্ছা আচ্ছা দেখো তুমি আমার মোবাইলটা কিরকম দেয়। বন্ধ করে দাও। সারা করে যাবে না। তাহলে আমরা আজকে হাতের রেখা নিয়ে শুরু করব, তাই তো? না, রেকর্ডিং চালু করে দাও। তাহলে আমরা দেখুন বোর্ডে একটি হাত এঁকেছি। আমরা হাতের রেখা নিয়ে তাহলে আজকে শুরু করা যাক। আমরা তো ইতিপূর্বে ক্ষেত্রগুলো চিনেছি নাকি? হাতের কোন ক্ষেত্র কোন জায়গায় কোন গ্রহের অবস্থান এটা তো আমরা জানি, প্রত্যেকে জানি না? জি আচ্ছা আচ্ছা, তাহলে আজকে আমরা রেখার দিকে যাই, যে কোন রেখা কি অবস্থানে থাকে বা কেমন থাকলে কি হয়, তাই তো? না তার আগে একটু কৌশলটা জেনে নেবো যে হাত দেখার জন্য কিভাবে কি কৌশল অবলম্বন করতে হবে। সবাই একটি একটি করে হাত এঁকে নিন। আর একেবারে সহজ হচ্ছে খাতার উপরে হাত রেখে কলম দিয়ে টান দেবেন, হাত আঁকা হয়ে যাবে সহজে। আর আমি তো পারি না স্যার, আমার হাতের লাগে না। ও বাম হাত ধরে, ও ডান হাত দিয়ে তো আপনি কলম ধরতে পারবেন। জি স্যার। হ্যাঁ যাও। তাহলে দেখেন বৃহস্পতির অর্থাৎ তর্জনী আঙ্গুলের গোড়ায় হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র, শনির আঙ্গুলের গোড়ায় হচ্ছে আমাদের শনির ক্ষেত্র, রবির আঙ্গুলের গোড়ায় হচ্ছে হৃদয় রেখার আগে রবির ক্ষেত্র, এবং বুধের আঙ্গুলের গোড়ায় হচ্ছে বুধের বা কনিষ্ঠ আঙ্গুলের গোড়ায় হচ্ছে বুধের ক্ষেত্র। এগুলো তো আমরা জানি। এবং মঙ্গল হচ্ছে আপনার এই চন্দ্রক্ষেত্র এবং বুধের ক্ষেত্রের মাঝখানের অংশটি মঙ্গলের ক্ষেত্র। মণিবন্ধের উপরে চন্দ্র, এই শুক্র, রাহু হচ্ছে বৃদ্ধাঙ্গুলির গোড়ায়,
অর্থাৎ শিরোরেখার নিচের অংশে বৃদ্ধাঙ্গুলের গোড়ার ভাঁজে যে ত্রিকোণ অংশটি, এই ত্রিকোণ অংশ হচ্ছে রাহুর ক্ষেত্র, আর মাঝখানের অংশটি হচ্ছে কেতুর ক্ষেত্র। তা আমাদের বুঝতে হবে, তাহলে আমরা একটি রেখা নিয়ে অন্তত প্রথমে আলোচনা করি, তারপরে অন্য রেখায় যাই। ধরেন সর্বপ্রথম মানুষ কিন্তু আগে জানতে চায় যে আমার ভাগ্য কেমন, আমার হাতে আমার ভাগ্যে কি বলছে। তাহলে ভাগ্যটি কেমন এটি কিন্তু জানতে হবে আমাদের ভাগ্য রেখা থেকে। তা সাধারণত হাতে প্রায় 3টি রেখা থাকে। এটি আয়ু রেখা, এটা তো আপনারা চেনেন, মাঝখানেরটি শিরোরেখা এবং এটি হৃদয় রেখা। এইবার ভাগ্য রেখা বিভিন্ন ভাবে কিন্তু উঠতে পারে। এক হচ্ছে আপনার ধরুন আয়ু রেখার সঙ্গে কিছুটা ফাঁকা রেখে উঠলো, একটা হচ্ছে আয়ু রেখা থেকে উঠলো, আবার কখনো চন্দ্রক্ষেত্র থেকে উঠলো, আবার কখনো চন্দ্র মঙ্গলের মাঝখান থেকেও কিন্তু উঠতে পারে। অর্থাৎ ভাগ্য রেখা নিচে থেকে যত রেখাই শনির দিকে বা ঊর্ধ্বগামী হবে, প্রতিটা রেখাকেই কিন্তু ভাগ্য রেখা বলা যাবে। এইবার আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আয়ু রেখা থেকে উপরে যে রেখাটি উঠলো, এটা কিভাবে ভাগ্য রেখা হবে? হ্যাঁ, এটাও ভাগ্য রেখা হবে। একটি সূত্র কিন্তু সর্বদা মনে রাখতে হবে যে আয়ু রেখা থেকে ঊর্ধ্বগামী যে কোনো রেখা মাত্রই কিন্তু শুভ ফলদাতা। তো আয়ু রেখার উপর থেকে আমার কোন রেখা যদি উপর দিকে যায় সেটা শুভ রেখা যেহেতু, তাহলে এটিকে ভাগ্য রেখা বলে গণ্য করা যাবে। তাছাড়া ভাগ্য রেখা তো মণিবন্ধ থেকেও ওঠে, আবার কখনো মণিবন্ধ থেকে আপনার এই আয়ু রেখার সাথে কিছু অংশ জায়গা একেবারে জুড়ে যে তারপরে উপরের দিকে ওঠে। আবার কখনো কখনো একটু দূরত্ব থেকে উঠা শুরু করে, আবার কখনো চন্দ্র থেকে, কখনো মঙ্গলের নিচে, অর্থাৎ মঙ্গল আর চন্দ্রের ঠিক জয়েন্ট থেকে যেটা উঠবে সেই পর্যন্ত ভাগ্য রেখা ধরা হবে। যদি কখনো মঙ্গলের ক্ষেত্র থেকে রেখা ঊর্ধ্বগামী যায়, এটা কিন্তু ভাগ্য রেখা হিসেবে গণ্য হবে না, এটা কিন্তু মঙ্গল রেখা বা ভার্টিক্যাল রেখা বলে চিহ্নিত হবে। তো এই রেখাটি আমরা মুছে ফেলি, যেহেতু ভাগ্য রেখার আলোচনা চলছে। এই মঙ্গলের ক্ষেত্রের আগ পর্যন্ত যত প্রকার ঊর্ধ্বগামী রেখা উঠবে সবটাই ভাগ্য রেখা। এইবার ভাগ্য রেখা আমাদের কেমন থাকলে কি ধরনের ফল দিতে পারে এটি জানতে হবে। এটি না জানলে তো আসলে ভাগ্য রেখা কেমন, আমার ভাগ্য কেমন, এটি তো জানা হলো না। যদি আয়ু রেখার গোড়ার অংশ থেকে ধরেন 1 ইঞ্চির মতো ফাঁকা রেখে, এটা কিন্তু মাপতে হবে এই আয়ু রেখার অর্থাৎ হাতের তালুর ঠিক বহি অংশের মাঝ বরাবর চিহ্নিত করতে হবে। এখান থেকে মণিবন্ধ পর্যন্ত 120 বছর, মণিবন্ধের প্রথম রিং পর্যন্ত আয়ু রেখা যেখান থেকে শুরু হয়েছে শেষ পর্যন্ত কিন্তু 120 বছর ধরা হবে। এখান থেকে এই মণিবন্ধের উপর পর্যন্ত 120 বছর। এবার এখান থেকে 1 ইঞ্চির ভিতর যদি কোনো ঊর্ধ্বগামী রেখা থাকে, তাহলে সেটিকে কিন্তু আবার ভাগ্য রেখা ধরা যাবে না, ওটা রাহুর ক্ষেত্র থেকে ঊর্ধ্বগামী রেখা। অর্থাৎ রাহু রেখাকে কেটে দিয়ে চতুষ্কোণ বা জাল তৈরি করবে একাধিক চিহ্ন হলে, সেক্ষেত্রে কিন্তু রাহুর শুভ প্রভাব নয় কুপ্রভাব দেখা দেবে, তখন কিন্তু আমরা রাহুর ঝামেলায় জড়িয়ে যাব। তো আমরা ওটাই একটু পরে আসি যে রাহু রেখায় কি ঝামেলায় জড়িয়ে যেতে পারি। এই জন্য 1 ইঞ্চি দূর থেকে, অর্থাৎ আমরা যে এই অংশকে 120 করলাম, তাহলে মাঝখানে আমরা একটি দাগ দিই, দাগ দিলে 60 গেল, 60 এর এবার মাঝখানে দাগ দিলাম, তাহলে 30 বছর গেল। 4 ভাগ করেন, দেখেন এখানে 4 থেকে 4.5 ইঞ্চি আছে, মানে 4 ভাগ করলে 1 ইঞ্চি পরিমাণ বাদ যাবে। অর্থাৎ তখন কিন্তু আমি 30 বছর দূরত্ব থেকে যত রেখা উপর দিকে উঠবে সেটিকে ভাগ্য রেখা বলে চিহ্নিত করা হবে। দুই ভাবে মনে রাখতে পারেন, প্রথম হচ্ছে 1 ইঞ্চি দূরত্ব থেকে ধরলেও ওই যে 30 বছরের মতো হবে, অথবা 4 ভাগকে সমান 4 ভাগে ভাগ করেন মণিবন্ধ পর্যন্ত, এর উপর থেকে শুরু হলে এবার আমরা কিন্তু এটাকে ভাগ্য রেখা বলে চিহ্নিত করব। তাহলে প্রথম ভাগ্য রেখা আমার আয়ু রেখা থেকে উঠে কোথায় গেল, এটি শনির ক্ষেত্রে গেল না বৃহস্পতির ক্ষেত্রে গেল না রবির ক্ষেত্রে গেল, এটি কিন্তু আমাদের খেয়াল করতে হবে।
আমাদের পার্থক্যটা বুঝতে হবে। যখন আমরা পার্থক্যটি বুঝবো তখন কিন্তু আমরা একে অপরের মধ্যে ভাগ্যের কি পার্থক্য সেটি কিন্তু ধরতে পারবো। তো এই ভাগ্যরেখা যখন 1 ইঞ্চি দূরের থেকে অর্থাৎ 30 বছর বয়সের সময় যে ভাগ্যরেখাটি উঠেছে এটি যদি বৃহস্পতির ক্ষেত্রে যায় তাহলে কি হবে? এটি যদি বেগে শনির ক্ষেত্রে যায় তাহলে কি হবে? আর যদি রবির ক্ষেত্রে যায় তাহলে কি হবে? আর বুধের ক্ষেত্রে গেলে কি হবে? বা হাতের তালুতে কেতুর ক্ষেত্রে এসে থেমে গেলে কি হবে? এই 5টি পার্থক্য কিন্তু আমাদের প্রথম জানতে হবে। এই 5টি এক ফল দেবে না। যখন ভাগ্যরেখা বৃহস্পতির ক্ষেত্রে যাবে, ধরুন 1 ইঞ্চি দূর থেকে যে ভাগ্যরেখাটি উঠেছে এটি বৃহস্পতির ক্ষেত্রে গেল, তাহলে সে কিন্তু ওই অল্প বয়সের থেকেই অর্থাৎ 30 বছর বয়সের থেকে সে কর্ম করা শুরু করবে। তার কর্মগুলো হবে বিশেষ করে কর্মের মধ্যে তার সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বিজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার একক আশীর্বাদ এগুলো থাকবে। বা তার কখনো সে অন্যায় পথে, অন্যায় অবিচার পথে উপার্জন করতে চাইবে না। সর্বদা কাজকর্মে বা ব্যবসা বাণিজ্যে যেখানেই যাক না কেন, তাই ধরেন স্বর্ণের ব্যবসায়ী, স্বর্ণে খাদ দিবে, স্বর্ণে খাদ না দিলে কিন্তু স্বর্ণ গিনি স্বর্ণ হবে না। খাঁটি স্বর্ণে কখনো গহনা তৈরি হয় না। ঠিক কিন্তু সেই খাদের পরিমাণ 1 ভরিতে 4 আনা দিলে যেমন 18 ক্যারেট হয়, 2 আনা দিলে সেটি 21 ক্যারেট হয়, আর 1 আনার কম দিলে তখন 22 ক্যারেট হয়। অর্থাৎ সেই যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু সে খাদ দেবে। কখনো সে অনুচিত অবৈধ উপার্জন করতে যাবে না। উপরন্ত বৃহস্পতি যেহেতু দেবতাদের গুরু সেই জায়গায় যাচ্ছে, তো সে উত্তরাধিকার সূত্রেও প্রচুর সহযোগিতা পাবে, বিশেষ করে পিতামাতার কাছ থেকে সে সহযোগিতা পাবে। এখন প্রশ্ন আপনাদের হতে পারে যে 30 বছরে পিতামাতার সহযোগিতা পাবে, তাহলে কি পিতামাতা চলে যাবে? চলে যে তারপরে কি পিতার সম্পত্তি সে পাবে, তাই ভোগ করবে? এটি কিন্তু আপনাদের প্রশ্ন হতে পারে। কেন পিতা চলে না গেলে, পিতা মারা না গেলেও কি পিতামাতা সহযোগিতা করবে না? করবে, সন্তানকে সহযোগিতা করবে। সন্তান সেটি ধরে রাখতে পারবে কি পারবে না এটিও কিন্তু এখান থেকে বিচার করতে হবে। ধরুন আপনার চাকরি পাওয়ার জন্য বাবা আপনাকে 5 লক্ষ টাকা দিল যে এই টাকাটি ঘুষ দিয়ে বা যে কোনো ভাবে হোক চাকরির ক্ষেত্রে সহযোগিতা করে তুমি চাকরি নাও। এইবার সেই টাকাটি মার যাবে না সেই টাকার বিনিময়ে আমি চাকরিটি ফিরে পাবো বা চাকরি পাবো? তখন দেখতে হবে যে এই বৃহস্পতির ক্ষেত্রে ভাগ্যরেখা উঠে যদি এর মাথায় একটি ক্রস চিহ্ন তৈরি হয়, বা ধরুন এখানে একটি তিল চিহ্ন তৈরি হলো, বা এখানে একটি জপ চিহ্ন থাকলো, এমনকি এখানে এই বৃহস্পতির ক্ষেত্রে একটি জাল চিহ্ন থাকলো, তার সঙ্গে গিয়ে ভাগ্যরেখার মাথা সূচের মতো গিয়ে মিশলো, এমনটি যদি মেশে তাহলে উত্তরাধিকার সূত্রে সে যে ধন সম্পদ পাবে বা চাকরির জন্য যে অর্থ সম্পদ বাবা দেবে সেগুলো দেখা গেল ডুবিয়ে সে কিন্তু নিঃস্বরিক্ত অবস্থানে থাকবে। এমনও হতে পারে যে বাবা কাছ থেকে বা মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে অঢেল সম্পত্তি পেল, সেই সম্পত্তি সে ধরে রাখতে পারলো না। আর যদি বৃহস্পতির ক্ষেত্রটি পরিপূর্ণরূপে শুভ থাকে তাহলে সে কিন্তু এই ধন সম্পদগুলো ধরে রাখতে পারবে বা সঠিক কাজে লাগাতে পারবে। যেমনটি ধরুন সুমন কবিরাজ, সুমন কবিরাজ হয়তো উত্তরাধিকার সূত্রে পেয়েছে মাত্র 500 টাকা, কিন্তু সেই 500 টাকার বিনিময়ে সে কিন্তু কবিরাজ হয়ে ওষুধ বিক্রি করে চলেছে এখনো পর্যন্ত। এতে দিন দিন ফলিয়েছে, কিন্তু বড় আকারে কিছু পায়নি। আবার এমনও আছে দেখা যাচ্ছে বাবা মায়ের কাছ থেকে অনেকে 5 কোটি টাকা পেয়েছে, কিন্তু সেটি কিন্তু ধরে রাখতে পারে। অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রটি যদি শুভ থাকে আর ভাগ্যরেখা যদি বৃহস্পতির ক্ষেত্রে যায়, সে যেমন সৎ হবে তেমনি কিন্তু সেই উত্তরাধিকার সূত্রে শুধু ধন দৌলত পাবে না, বাবা মায়ের আদর্শ নীতি, এমনকি বাবা মায়ের গুণ, সৎ গুণগুলো কিন্তু সে পাবে। অসৎ গুণ কিন্তু তার ধারে কাছেও স্পর্শ করতে পারবে না। এইবার ধরেন এই 1 ইঞ্চি দূরের থেকে বা 30 বছর বয়স থেকে যে রেখাটি উঠেছে এই রেখাটি এদিকে বক্র হয়ে শনির ক্ষেত্রে গেল।
সকল রেখাগুলো একটু মুছে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরুন এখান থেকে ভাগ্য রেখা উঠে শনির আঙ্গুলের গোড়ায় গেল বা শনির ক্ষেত্রের মধ্যে প্রবেশ করলো। এইবার শনির ক্ষেত্রে যদি ভাগ্য রেখা উঠে প্রবেশ করে 30 বছর বয়স থেকে, তাহলেও কিন্তু সেই 30 বছর বয়স থেকে সে উপার্জন করবে বা তার জীবনের উন্নতি শুরু হবে। কিন্তু শুরু হবে সেটি কোন উন্নতি? এই উন্নতির মধ্যে পার্থক্যটি কোথায়? 30 বছর বয়সে শনি মহারাজ যেহেতু ন্যায়ের দেবতা, তার মধ্যে ন্যায় নিষ্ঠা থাকবে, কিন্তু শ্রমের মাধ্যমে ফল দেবে। এই ফল কিন্তু ঘরে বসে কুড়ে হয়ে থেকে দেবে না, বা বাবা মায়ের ধন সম্পদ পেয়ে তারপরে সে ধনী হবে না, বা উত্তরাধিকার সূত্রে তাকে হয়তো 5-10 লাখ টাকা দিল বা বাবা মায়ের অঢেল ধন সম্পদ দিল, তাই দিয়ে সে ফলিয়ে আরো বড় করবে, তা কিন্তু নয়। তখন সে কিন্তু ওই 30 বছর বয়সের থেকে সংগ্রামে লেগে যাবে এবং সংগ্রাম করতে করতে নিজস্ব ক্ষমতায়, নিজস্ব মেধা, নিজস্ব প্রযুক্তি, নিজস্ব কায়িক এবং মানসিক শ্রম, 2 প্রকার শ্রম বা যত প্রকারের শ্রম আছে, সেই শ্রম দিয়ে সে সৎ পথে উপার্জন করবে। এইবার সে উপার্জন করে জিতবে না হারবে, এটিও আপনাদের প্রশ্ন। যদি শনির ক্ষেত্রটি নিচু থাকে, সেই শনির ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকে, শনির ক্ষেত্রে জব চিহ্ন থাকে, শনির ক্ষেত্রে 3 চিহ্ন থাকে, বা ধরেন দাও চিহ্ন থাকে, তাহলে কিন্তু এই ভাগ্য রেখা থাকা সত্ত্বেও সেই ব্যক্তি উপার্জন করবে ঠিকই, কিন্তু সে অর্থ ধরে রাখতে পারবে না। এমনকি তিল তিল করে 10-10 টাকা করে উপার্জন করে 100 টাকা জমালো, হঠাৎ একদিন দেখা গেল অসুস্থতার পিছনে সেই 120 টাকা খরচ হয়ে গেল। যা উপার্জন করলাম তার থেকে বেশি ব্যয়, অর্থাৎ শূন্য থলিতে কিন্তু তাকে আবার গোড়ার থেকে শুরু করতে হবে। কারণ শনি মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করবে, কিন্তু শনির ক্ষেত্রে অশুভ চিহ্ন যুক্ত। শনি কিন্তু সবকিছু একেবারে কালবৈশাখীর ঝড়ের মতো বের করে নিয়ে যাবে। আর যদি শনির ক্ষেত্রটি শুভ থাকে, এই অশুভ চিহ্ন বর্জিত থাকে, আর ভাগ্য রেখা যদি শনির ক্ষেত্রে ওঠে, তাহলে শনি মহারাজ যেমন স্বসাগরা ধরনী অধিপতি করে, তেমনি মানবকে বা সেই জাতক বা জাতিকাকে প্রচুর অর্থ সম্পদ সম্পত্তিতে পরিপূর্ণ করবে। অর্থাৎ সে উপার্জন করবে, উপার্জন করে দিন দিন উপরের দিকে উঠতে থাকবে। ক্লিয়ার? এইবার ধরুন এই ভাগ্য রেখাটি রবির ক্ষেত্রে গেল, একই বয়সে রেখা উঠে রবির ক্ষেত্রে গেল, তাহলে রবির ক্ষেত্রে গেলে রবির কাজ হচ্ছে সে যে কর্ম করবে, অর্থাৎ সে কিন্তু ওই 30 বছর থেকে যে রেখা উঠেছে ওটি কিন্তু তার কর্মজীবনে পদার্পণ করাবে। এখন সে কর্মে কোন পথ দিয়ে সে উন্নতি করবে, এই পথগুলোকে আমার আলাদা করে নিতে হবে। নিলে একেবারে সহজ, এত কঠিন কিছু নয়, হাত দেখা এত কঠিন কিছু নয়, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এর থেকে সহজ আর কিছু আছে বলে আমার মনে হয় না। যদি রেখাটি রবির ক্ষেত্রে যায়, তাহলে সে যে উপার্জন করবে, সেই বা যে কর্ম করবে, যে চাকরি করবে বা ব্যবসা করবে, সেই ব্যবসায় প্রচুর সুনাম হবে, যশ হবে, খ্যাতি হবে এবং সে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আর এই সঙ্গে যদি একটি মাত্র রবি রেখা থাকে, তাহলে তো সূর্য উদিত হলে যেমন দিন তেমনি দিন হবে, যেমন লিটন জয়ধর, কিন্তু শুধু দিন আর দিন, রাত কি জিনিস তা উনি দেখেন না। জ্যোতিষীতে এক উপার্জন, আবার ওদিকে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, সে একজন ভালো ডাক্তার, সেই হিসাবেও প্রচুর উপার্জন। মানে যদি আমাদের কারো টাকার প্রয়োজন হয়, লিটন জয়ধরের কাছে চাইলে নিশ্চিত পাওয়া, কারণ আছে তা। মহান সৃষ্টিকর্তা আরো দিক, এই কামনা করি যে লিটন জয়ধর বড় হোক, এটা এই কামনা আমাদের থাকবে সব সময়। তো এই ভাগ্য রেখা যদি রবির ক্ষেত্রে যায়, তাহলে তার যে কর্মে থাকুক না কেন, সেই কর্মে সুনাম হবে, যশ হবে, খ্যাতি হবে, প্রতিপত্তি হবে এবং প্রতিষ্ঠা হবে। রবি হচ্ছে সুনাম, যশ, প্রতিষ্ঠার মালিক। এবার যদি রবির ক্ষেত্রে একটি তিল চিহ্ন থাকলো,
সেই সঙ্গে ধরেন জব চিহ্ন হলো, আবার এইখানে জাল চিহ্ন হলো, বা রবি রেখা একটি না হয়ে একাধিক হলো, তার সঙ্গে ক্রস হলো, এমনটি যদি হয় তাহলে কিন্তু যশ খ্যাতি উল্টে অধপতনে যাবে। অর্থাৎ ভাগ্য রেখা রবির ক্ষেত্রে যাওয়া সত্ত্বেও, সে প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও, কর্মক্ষেত্রে বসের মন জুগিয়ে চলা সত্ত্বেও মন জোগাতে পারছে না, ব্যবসা করছে অংশীদারদের সাথে মন রক্ষা করে চলতে পারছে না, এমনকি অংশীদারদের সাথে নিত্য অশান্তি লেগে আছে, সেই সঙ্গে গৃহবাড়িতে এমনকি আত্মীয় স্বজন নিয়ে এক ধরনের মানে অশান্তি সর্বদা যেন বিরাজ করছে। মানে সুনাম নেই, যতই করো, ভাই বোনকে যত টাকা দাও, আত্মীয় স্বজনকে যত টাকা পয়সা দাও না কেন, সুনাম কি জিনিস তা হবে না, উল্টে আরো আপনাদের দুর্নাম বদনাম রটানোর জন্য সর্বদা তারা আগ্রহান্বিত থাকে। তো রবির ক্ষেত্রটি শুভ আছে কিনা সেটি দেখতে হবে, যে ভাগ্য রেখা শুধু রবির ক্ষেত্রে গেল আর অমনি যে সুনাম যশ খ্যাতিতে ভরপুর হব তা কিন্তু নয়। অর্থাৎ রবির ক্ষেত্রের অবস্থান কিন্তু দেখতে হবে, যে রেখাটি যে ক্ষেত্রে যাচ্ছে ওই ক্ষেত্রের অবস্থান দেখতে হবে। আবার অনেক সময় কিন্তু দেখুন আরেকটি বিকল্প জিনিসও কিন্তু এখান থেকে একটু বলে দিতে চাই। ধরুন এই 30 এইটি বলার আগে আগে বুধের ক্ষেত্রে আসি, তারপরে বললে ভালো হবে। ধরুন এবার ভাগ্য রেখা উঠে বুধের ক্ষেত্রে গেল, এই একই জায়গা থেকে বুধের ক্ষেত্রে রেখা গেল। এই আমি যে সোজা ভাবে দাগটা দিচ্ছি, হাতে কিন্তু সোজা পাওয়া যাবে না, একটু বাঁকা থাকতে পারে, বা কখনো কোথাও মোটা কোথাও চিকুন এমনটি কিন্তু থাকতে পারে। হাতে রেখা যে একেবারে কলমের দাগের মতো সোজা হবে এমনটি কিন্তু নয়। এবার ধরেন বুধের ক্ষেত্রে গেল, তাহলে বুধের কাজ কি আমাদের জানতে হবে, যে বুধের কাজ হচ্ছে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, গবেষণা, সেই সঙ্গে লেখনীতে প্রচুর সুনাম, এমনকি ঔষধপত্রের ব্যবসায়ী যারা আছেন, এই ভাগ্য রেখা যদি বুধের ক্ষেত্রে যায় তাহলে চিকিৎসা সরঞ্জাম বা চিকিৎসা রিলেটেড যত ব্যবসা বাণিজ্য আছে সেগুলোতে যেমন সফল হবে, তেমনি গবেষণা কার্যে সফল হবে, শিক্ষকতায় সফলতা হবে, এমনকি লেখনীতে প্রচুর সফল হবে। এই সকল দিকে কিন্তু তারা তৎপর করে উঠতে থাকবে। দেখতে হবে এই ভাগ্য রেখাটি গিয়ে যদি বিবাহ রেখার সঙ্গে মিলিত হয়, তাহলে সে যদি ওই বয়সে বিবাহ করে, সেই বিবাহে প্রচুর বা মানে দেখা গেল শ্বশুরালয় থেকে প্রচুর সহযোগিতা পেল, অথবা দেখা গেল বিবাহের পর তার ভাগ্য উন্নতি শুরু হলো, এমনকি তার জীবন সঙ্গী বা জীবন সাথী দুজনে মিলে উপার্জন করে তারা অঢেল ধন সম্পদ সম্পত্তির মালিক হলো। কিন্তু সামান্য একটি তিল চিহ্ন বা সামান্য একটি জব চিহ্ন, এমনকি ক্রস চিহ্ন বা জাল চিহ্ন ছোট আকারে একটি থেকেও কিন্তু এই জায়গায় গোলমাল পাকিয়ে দিতে পারে। সেই দাম্পত্য জীবনে শ্বশুর বাড়ি থেকে সহযোগিতা পাওয়া সত্ত্বেও দেখা গেল দাম্পত্য জীবনে অশান্তি, দুদিন পরে ভেঙে গেল, আবার স্ত্রী কর্তৃক বা স্বামী কর্তৃক ধন ধান্য লুণ্ঠন হলো, আবার দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটে গেল। আবার দেখা গেল যে ব্যবসা করছি, সেই ব্যবসা বাণিজ্যে দিন দিন অধপতনে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে গবেষণা করছি, গবেষণা করে একটি জিনিস আবিষ্কার করে ফেললাম, সেই আবিষ্কার করার পরে তার কোনো মূল্যই নেই, এমনকি জগৎ স্বীকৃতি দিল না, না দিলে সমস্ত জীবনের কষ্টার্জিত সফলতা উল্টে বিফলে গেল। অর্থাৎ বুধ দেবে বুদ্ধিবৃত্তি, বিচক্ষণতা, মেধা, প্রযুক্তি এবং কৌশল, অর্থাৎ গলা থেকে মাথা পর্যন্ত পরিচালনা করবে কিন্তু বুধ। তখন কিন্তু আপনার সেই মস্তিষ্ক খারাপ করে দেবে। যখন আপনার মস্তিষ্ক সঠিক জায়গায় নক না করবে ততক্ষণ তো আমরা রেজাল্ট পাবো বলে মনে হয় না। আমরা যদি ভুল পথে পদার্পণ করি তাহলে সফলতা আমাদের কাছে এনে কি দিয়ে যাবে? শত ভাগ্য রেখা থাকলেও যদি ক্ষেত্র অশুভ থাকে, যে ক্ষেত্রে রেখাটি যাবে সেই জায়গাকে কিন্তু কলুষিত করবে, কখনো অলংকৃত করবে না, এটি কিন্তু মাথায় রাখতে হবে। কোন রেখা কোন দিক থেকে উঠেছে এটি কিন্তু বুঝতে হবে। এবার আমি যে কথাটি বলতে চেয়েছিলাম, ধরুন এই 30 বছর বয়স থেকে একটি রেখা উঠেছে শনির ক্ষেত্রে, বা 30 বছর বয়স থেকে একটি রেখা গেল রবির ক্ষেত্রে, আর একটি রেখা গেল ধরেন বৃহস্পতির ক্ষেত্রে, আর একটি বুধের ক্ষেত্রে। এইবার এই রেখা যে নিচের দিক থেকে উঠলো না উপর দিক থেকে নামলো,
এটি আমরা কিভাবে বুঝবো? এটি কিন্তু শুধু ক্লাসে বুঝলেই হবে না, এইটাকে অনুধাবন করতে হবে। কিভাবে অনুধাবন করতে হবে? সাধারণত একটি গাছ, আমরা একটি গাছ আঁকি, ধরেন গাছের কিন্তু গোড়া মোটা থাকে, তাই না? গোড়া মোটা থাকে না? স্যার থাকে। যে রেখাটির গোড়া যেদিকে মোটা আর যেদিকটায় সরু, মোটা দিক থেকে কিন্তু রেখাটি উঠেছে। আমরা ধরে নিলাম যে বৃহস্পতির ক্ষেত্রে ভাগ্য রেখা গেছে, কিন্তু এই রেখাটির এই সাইড অর্থাৎ বৃহস্পতির সাইড যদি মোটা থাকে আর ক্রমাগত এসে আয়ু রেখায় মিলিত হয় যদি সরু হয়ে, তখন কিন্তু রেখাটি বৃহস্পতির ক্ষেত্র থেকে নেমে এসে আয়ু রেখায় মিলিত হয়েছে। এটি কিন্তু আপনাদের দেখে দেখে তারপরে শিখতে হবে। যদি এই রেখাটি একই রকম দেখাচ্ছে যে শনির ক্ষেত্রে উঠেছে অথচ শনির দিকটা মোটা, ঠিক এমন, এবং আয়ু রেখার কাছে আসছে চিকন। যদি রবির ক্ষেত্রে থাকে মোটা এবং আয়ু রেখায় এসে সূচের মতো চিকন হয়ে তারপর মিশছে, বুধের ক্ষেত্রেও যদি তাই হয়, এক্ষেত্রে কি আমাদের শুভ ফল অপেক্ষা অশুভ ফল বেশি হবে, না মধ্যম ফল হবে, না ফল হবেই না? এটি হচ্ছে আপনাদের প্রশ্ন। তাহলে দেখুন, বৃহস্পতি থেকে কোন রেখা এসে আয়ু রেখায় মিলিত হয়েছে না আয়ু রেখা কেটে বেরিয়ে গেছে, এটি কিন্তু দেখতে হবে। দুটো দুই রকম ফল দেবে। চমকে যেতে হবে তখন, যখন হাত ধরবেন তখন কিন্তু চমকে যাবেন যে কি বলবো। লক্ষ্য রাখতে হবে যে বৃহস্পতির ক্ষেত্র থেকে রেখা নেমে যদি আয়ু রেখায় স্পর্শ করে, কেটে বেরোলো না, স্পর্শ করলো, তাহলে কিন্তু বৃহস্পতির আপনাকে আয়ুর এই বয়সটায়, এই যে 30 বছর আমরা যে মার্কিং করলাম, বা যে বছরে ওই আয়ু রেখার উপরে এসে স্পর্শ করলো বা টাচ করলো, ওই বছরে আপনার ওই বয়সে যদি কোনো দৈব বিপাক, বিশেষ করে দেবগুরু, দৈব দুর্ঘটনা যেমন বজ্রপাত, তারপর লঞ্চ ডুবি, ধরুন আপনার আকাশযান দুর্ঘটনা বা বাস দুর্ঘটনা, মোটরসাইকেল বা হোন্ডা দুর্ঘটনা আপনি একা চালাচ্ছেন, কিন্তু যখন বাস দুর্ঘটনা ঘটলো তখন কিন্তু 20 জন 50 জন লোক সেখানে রয়েছে। যখন লঞ্চ ডুবছে তখন কিন্তু 50 জন লোক রয়েছে ওখানে। যখন বিমান দুর্ঘটনা হবে সেখানে কিন্তু 200 লোক রয়েছে। এই যে আয়ু রেখার এই সময়ে কোনো দুর্ঘটনা ঘটার ইঙ্গিত যেটি থাকবে, ওই দুর্ঘটনা ঘটবে ঠিকই, কিন্তু আপনি অবলীলাক্রমে উদ্ধার পাবেন, মানে দৈব ভাবে উদ্ধার পাবেন, দৈব আপনাকে সহযোগিতা করবে। এমন হতে পারে যে লঞ্চ ডুবিতে আপনি মারা যাচ্ছেন, সেখানে দেখা গেল একটি বয়া এসে হাজির হলো, বা আপনাকে দেখা গেল কুমির তো আপনাকে গিলে খাবে, কুমির পিঠ জাগিয়ে দিল। যেমনটি ধরুন শ্রীকৃষ্ণের জন্মের পরে শ্রীকৃষ্ণকে নিয়ে যখন যমুনা পার হয়, তখন যমুনায় এত জল, অথচ যমুনা শুকিয়ে গিয়ে মাত্র হাঁটু জল হয়ে গেল, এবং অনন্ত সর্প সে তার মাথার উপরে ছায়া দিল, পিঠটা ভাসিয়ে দিল, সেই পিঠের উপরে দাঁড়িয়ে কিন্তু সেই যমুনা পার হলো শ্রীকৃষ্ণ। অর্থাৎ এই যে সহযোগিতা, কেউ না কেউ সহযোগিতা করবে, অর্থাৎ এই বয়সে কোন বয়স্ক লোকের সহযোগিতা সেই ব্যক্তি পাবে। যেমন পিতৃতুল্য মাতৃতুল্য বয়সী কোন লোকের সহযোগিতা সে ওই বয়সে পাবে। এবার তাহলে আপনাদের প্রশ্ন জাগতে পারে যে বৃহস্পতির ক্ষেত্র থেকে নামলে পিতৃতুল্য বা কোন বয়স্ক লোকের সহযোগিতা আমি পেলাম, এবার শনির ক্ষেত্র থেকে নামলে কি হবে? এটা তো আপনাদের প্রশ্ন। বা রবির ক্ষেত্র থেকে নামলে কি হবে, বা বুধের ক্ষেত্র থেকে নামলে কি হবে? অতি সহজ, শনির ক্ষেত্র থেকে যখন নামবে তখন শনি কিন্তু আপনাকে পেশায়, মানে কোনো না কোনো ঝামেলায়, বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয় ঘটাবে, এবং একের পাপে নয় অপরের পাপে আপনি জড়িয়ে যাবেন। যদি শনির ক্ষেত্র থেকে রেখা নেমে ভাগ্য রেখায় টাচ করে, সরি আয়ু রেখায় টাচ করে, তাহলে এই বয়সে শনির ক্ষেত্র থেকে যে রেখা এসে আয়ু
রেখায় টাচ করলো, ওই বয়সে এসে সে কোনো না কোনো ভাবে অপরের দোষে দোষীভূত হয়ে বা অপর শত্রু কর্তৃক শারীরিক মানসিক উভয় প্রকার, এমনকি আর্থিক, শারীরিক মানসিক এবং আর্থিক 3 প্রকার আঘাত খেয়ে তার জীবন কিন্তু উদ্যস্ত হয়ে যেতে পারে। একটা লোক যখন শারীরিক মানসিক এবং আর্থিক আঘাত খাবে তখন সে কিন্তু মানে মতিভ্রম হয়ে এক কথায়। আচ্ছা দেখুন, এবার তাহলে শনির ক্ষেত্র থেকে যখন রেখাটি নেমে আয়ু রেখায় টাচ করবে হবে না। সুরভি ম্যাডাম, আরে আপনি কি কথা বলেন? কি করতাম এখন বললাম, আমি আমার কতদিন বসে যাবো এখন? সমস্যা তো সাগরের তো কোনো সমস্যা না, সাগরের সব আমি শুধু প্রিন্সিপাল ছাড়া হলে তো আমি ফাইনালি অপেক্ষা করতেছিলাম 3 দিন ধরে সাগরের খালি ফোনের উপর তারপরে তো স্যার দেখে আমি আগে দেখালাম বিয়ে করো, স্যারে বললাম তুমি বিয়ে করো, কিন্তু বিয়ে তো কেউ না করে না, তুমি বিয়ে করো, লাইনটা কেটে দেন, লাইনটা কেটে দেন। কোনো প্রতিকার নাই। এখন বাকি প্রতিকার নিয়ে তুমি যদি ওটা আমি দিতে পারি 50%, বিয়ে গ্যারান্টি 50% আর প্রতিকার নিলে আরো 20% আমি দিতে পারি। 70% নিয়ে তোমার বিবাহিত জীবন। তন্ময়কে ফোন দিয়ে বলো তো সুরভি নাম কেটে দিতে, তাড়াতাড়ি বলো, খুব তাড়াতাড়ি। দেখো, অষ্টমের মঙ্গল মানে হচ্ছে স্বামী বিয়োগ, অষ্টমের মঙ্গল মানে অশান্তি। আরে উনি কি কথা বলেই যাচ্ছে, ওনার লাইনটা কেটে দেন। হ্যাঁ কেটে দিতে বলেছি। গাড়িটা কে আছে কেটে দিতে বলো। ক্লাস হবে বলেন। এখন যদি এমন হতো যে মোবাইলে কথা বলেই চলেছে না, মোবাইলে না, মনে হয় কারোর সাথে কথা বলতেছে সামনাসামনি। ঠিক আছে, সেটা তো দেখে নেবে সে, কারণ সে ক্লাসে আছে, তো দেখে নেবে না। মাথা দেখতে মন করে ফেস টু ফেস কথা বলতেছে। মাথা ঠিক নেই, ওনার সেন্স একেবারে নেই মনে হয়। হয়েছে। আচ্ছা তাহলে দেখুন, শনির ক্ষেত্র থেকে যখন রেখাটি আয়ু রেখাকে স্পর্শ করছে, আপনারা কিন্তু প্রশ্ন করেননি যে আয়ু রেখাকে বৃহস্পতির ক্ষেত্র থেকে রেখা এসে আয়ু রেখাকে স্পর্শ করলো আর কেটে বেরিয়ে গেলে কি হবে। যখন আয়ু রেখাকে কেটে বেরিয়ে শুক্রের ক্ষেত্রে যাবে তখন কিন্তু বৃহস্পতির সৎ গুণগুলো ওই শুক্রই কিন্তু ধ্বংস করবে। শুক্র মানে কি, তার যে সৎ পথে উপার্জন করবে কিন্তু ব্যয়টা হবে গিয়ে অসৎ পথে। এমন হতে পারে যে নেশা, মদ্য, জুয়া বা কোনো বারবনিতা, এমনকি পরনারী ভোগের ইচ্ছা বা পরপুরুষের কাছে যাওয়ার ইচ্ছা, এই ধরনের ইচ্ছা বা বিনিয়োগ কিন্তু তার অর্থ সম্পদ ধ্বংস করে দিতে পারে। এবার শনির ক্ষেত্র থেকে রেখা এসে যদি আয়ু রেখায় টাচ করে, শনির ক্ষেত্রের দিকে মোটা এবং নিচের দিকে চিকন, আয়ু রেখার দিকে সরু, সেক্ষেত্রে কিন্তু আপনার শনির যে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয় তো ঘটাবেই, সেই সঙ্গে অপরের দোষে দোষী হবে। এই কথাটি কিন্তু বিশেষভাবে মনে রাখবেন যে অপরের দোষ আমার ঘাড়ে এসে চাপাবে বা অপর কর্তৃক শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হব বা আঘাত খাবো। এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং যদি কেটে বেরিয়ে যায় শুক্রের ক্ষেত্রে, তখন কিন্তু সেই আঘাতের পরিমাণ কমবে, বাড়বে নয়। বৃহস্পতির ক্ষেত্র থেকে রেখা যখন আসবে শুক্রের ক্ষেত্রে, তখন কিন্তু আপনাকে অসৎ পথে নিয়ে যাবে। কিন্তু শনির ক্ষেত্র থেকে রেখা নেমে যদি শুক্রের ক্ষেত্রে প্রবেশ করে, আয়ু রেখা ভেদ করলেই তো শুক্রের ক্ষেত্রে প্রবেশ করবে, তখন কিন্তু এই মাইনাসে মাইনাসে নেগেটিভ গ্রহ শনি আর শুক্র দৈত্যকুল গুরু তখন কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে আপনাকে কিন্তু শুভ ফল দেবে। তখন কিন্তু ওই অবৈধ পথে বরং অর্থ নিয়ে আসবে, অর্থ কিন্তু বেরিয়ে যাবে না। এটি কিন্তু মাথায় একেবারে সুন্দরভাবে আপনাদের মস্তিষ্কে গেঁথে নিতে হবে এই জিনিসটি।
স্যার শনির ক্ষেত্রে দিকে বেরিয়ে যদি শুক্রের ক্ষেত্রে যায়, হ্যাঁ, তার ইনকাম বাড়বে, মানে অসৎ পথে ইনকাম বেড়ে যাবে। সৎ পথে শুনুন, আপনার কাছে কেউ হাত দেখাতে আসছে, ধরুন একজন চোর আসছে, একজন আসছে ডাকাত, একজন আসছে হয়তো লুণ্ঠনকারী, আর একজন আসছে ভালো মানুষ, একজন আসছে হয়তো ব্যবসায়ী, একজন চাকরিজীবী। আমার কথা যেটা, আমার সূত্র যেটা, সেটা হচ্ছে আমার কাছে চোর আসুক, ডাকাত আসুক, বদমাইশ আসুক, বা ব্যবসায়ী আসুক, চাকরিজীবী আসুক, সে উন্নতি করুক। এইবার সে খারাপ পথে উন্নতি করছে, এটি ভালো করার দায়িত্ব প্রথমে আপনার নয়। আপনি সে যখন বিপথেই থাকে। তার প্রতিকার দিবেন, তার প্রতিকার যখন দিবেন, অশুভ গ্রহের কারণে সে যে অবৈধ পথে উপার্জন করছে, ওই প্রতিকার যেহেতু কম্বাইন্ড প্রতিকার, এটি নির্দিষ্ট কোনো রোগের উপর কাজ করে না, বা নির্দিষ্ট একটি ভাগ্য বা একটি জায়গায় নক করে না। রত্ন পাথর কখনো আপনার আঙ্গুলে ব্যথাকে সারবে না। যেমন আপনি হোমিওপ্যাথিক ডাক্তার, আপনি তো বোঝেন লক্ষণের উপর ট্রিটমেন্টটি হয়। তো ওই রত্ন পাথরের গুণে তার যখন আর্থিক দিক উন্নতি হবে, তার মগজও তখন কিন্তু উন্নত হবে, যে আমি যে নরহত্যা করছি বা মানুষ হত্যা করে টাকা নিয়ে আসছি, কসাইগিরি করে বা ডাকাতি করে, আমার এটা পাপ। যখন তার উন্নতি হতে থাকবে, এক সময় দেখবেন তার লোভ লালসা কেটে যাবে, কেটে গেলে তখন কিন্তু সে বৈধ পথে আসা শুরু করবে। আপনার ভালো করতে হবে না, সে এমনিই ভালো হবে। কিন্তু স্যার অনেক সময় তো দেখা গেছে, হ্যালো, অনেক সময় তো দেখা গেছে লোভের বশবর্তী হয়ে আরো বেশি করে, খুন খারাপি বেশি করে। যে ব্যক্তি বেশি করে সেও এক সময় বেশি ভালো হয়। রত্নকর দস্যু তো প্রতিদিন মানুষ হত্যা করতো, একটি মানুষ হত্যা না করে সে কখনো বাড়ি ফিরতো না। আর তার সে রাম উচ্চারণ করতে পারেনি, মরা মরা বলতে বলতে তবেই না রাম হয়েছে, সেই বাল্মীকি মুনি হিসেবে রামায়ণ রচনা করেছে। এর উদাহরণ কি কম? ধরুন সে অসৎ পথে উপার্জন করছে, অসৎ পথে উপার্জন করে সে ভালো হচ্ছে না। আরে ভালো হবে তো আপনি প্রতিকার দিয়েছেন তার কারণে, ওই গ্রহগণ তো শুভ দিকে তাকে আনবেই। আচ্ছা আচ্ছা তাকে তো অশুভ দিকে নিতে পারবে না। আচ্ছা। যেমন ধরুন 2 মিনিট আপনাদের একটি গল্প দিই। রাজেন সরকার মানে কবিগানের সরকার, আর হচ্ছে বিজয় সরকার, এদের নাম তো আপনারা শুনেছেন। বিজয় সরকার আর রাজেন সরকারের শিষ্য গোপাল সরকার, এই তিনজনে মিলে ইয়ের থেকে, নড়াইল থেকে কবিগান গেয়ে ফিরছে যশোর বাস স্ট্যান্ডে। যশোর বাস স্ট্যান্ডে ফিরলে গোপাল সরকার বলছে যে ওই মিষ্টির দোকানের দিকে তাকাচ্ছে, তার মানে তার মিষ্টি খেতে ইচ্ছা করছে। তো ওই বিজয় সরকার এবং রাজেন সরকার বলছে যে মিষ্টির দোকানের দিক ঘন ঘন তাকাস কেন, ওটা কি খেতে ইচ্ছা করছে? তাও যে গুরুজি যদি খেতে পারতাম তা ভালো হতো। খেতে খেতে তৎকালীন সময়, আমি একটু সংক্ষেপে বলছি, তৎকালীন সময় 105 টাকার মিষ্টি খেয়েছে। ও মা। এইবার যখন বিজয় সরকার বিল দিতে গেছে, বিল দিতে যে দেখে কত বিল হয়েছে, বলে 105 টাকা। ওরে বাপরে, 300 টাকায় এক পালা গান গেয়েছে, তার 105 টাকার মিষ্টি খেয়েছে গোপাল সরকার। তাহলে এবার বুঝুন যে কত টাকার মিষ্টি খেয়েছে। মিষ্টি খাওয়ার পরে আবার বলছে যে গুরুদেব, ওই যে থোকা থোকা কি ঝুলানো দেখা যাচ্ছে, ওগুলো কি? মনিহার সিনেমার পাশে। তা বলছে ওগুলো আঙ্গুর ফল, ওগুলো টক, খাবি? মানে এত টাকার মিষ্টি খেয়েছে যে ওই তার গুরুদেব চাচ্ছে যে তোর যদি আরো খেতে ইচ্ছে করে তো আরো একটু দিই। তা বলছে যে তাই একটু টক খেতে পারলে তো ভালো লাগতো। তা তখন ওখান থেকে আঙ্গুর ফল খেয়েছে আরো প্রায় 10 থেকে 15 টাকা। তা যখন খাওয়ালো, তবে মিষ্টির দোকানে বিল না দিয়ে সরকার মশাই যেহেতু বাইরে একটু দাঁড়িয়ে আছে, 105 টাকা বিল হয়েছে, একটু ভাবার বিষয়। এর ভিতর মিষ্টির দোকানদার এসে বলছে যে সরকার মশাই আপনি 5 টাকা কম দিন। 5 টাকা কম কেন? 5 টাকা কম হচ্ছে এই ছেলেটার পেটের দাম। এই রকম লোক যদি আমি সপ্তাহে একজন পাই, তাহলে আমার দোকানটি খুব সুন্দরভাবে চলবে। তার মানে সপ্তাহে মাসে 400 টাকা বিক্রি করলে সেই মিষ্টির দোকানদারের মিষ্টির দোকান সুন্দরভাবে চলে। তাহলে কত টাকার মিষ্টি সে খেয়েছে? এক সপ্তাহের বেচা কিনা একা খেয়েছে। এইবার সেই ব্যক্তি, যে ব্যক্তি গুরুদেবের এত টাকার মিষ্টি, এত টাকার আঙ্গুর খেয়েছে, সেই ব্যক্তি কি আপনি মনে করেন যে সে রাক্ষসী বা রাক্ষস, সে শুধু খায়, এমনটি কি মনে করেন? ওই কিন্তু পরবর্তীতে ওই বিজয় সরকারের উপরে কোন সরকার আজ পর্যন্ত জন্মায়নি, কিন্তু বিজয় এবং রাজেনের যত শিষ্য ছিল
তার মধ্যে সব থেকে উত্তম শিষ্য হচ্ছে এই সেই গোপাল সরকার। আচ্ছা অর্থাৎ যখন সে খাবে, যখন তাকে আপনি প্রতিকার দেবেন পড়বে, তখন সে কিন্তু তার ভালো গুণগুলো ফুটে উঠবে একে একে। তখন আপনারা ভালো গুণগুলোকে ফুটিয়ে তুলতে পারবেন, আপনাকে ঠেকাতে হবে না, সে এমনি ঠ্যাক খেয়ে যাবে। আপনারা প্রয়োগ করে দেখবেন, তারপরে জিজ্ঞেস করবেন যে হ্যাঁ আমি প্রয়োগ করলাম, আসলে লোকটি তো ভালো হলো না, এক্ষেত্রে কি করা যায়, তো উল্টে আরো আমাকে এখন ধরছে। এমনটি হলে সেক্ষেত্রে আমি মুভ করব, দেখি কেমন হয়। এবার আসি রবির ক্ষেত্র থেকে যদি কোনো রেখা নিচের দিকে নেমে বা মানে আয়ু রেখায় টাচ করে, তাহলে কিন্তু আপনাকে ধরুন এই আয়ু রেখায় যেখানে টাচ করবে সেখানে কিন্তু আয়ু রেখায় একটু বিন্দুর মতো স্পট কিন্তু পড়বে। কেন? একটি রেখা এসে আরেকটি রেখার সঙ্গে মিললো, একটি নদী এসে একটি বড় নদীতে যে মিললো, যে জায়গাটায় মিলবে ওই জায়গাটা একটু বেশি ডিপ থাকবে বা একটু গর্তের মতো থাকবে, একটু চিহ্নিত কিন্তু থাকবে। এটি আপনারা যখন আতসী গ্লাস দিয়ে দেখবেন তখন স্পষ্টত দেখতে পাবেন, বা সকালবেলায় হাতটি যখন এই দূরের থেকে এভাবে দেখবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে ওই জায়গায় এসে মিলেছে এই রেখাটি। তো এমনটি যদি মেলে তাহলে দেখবেন ওই যে বয়সে আপনার আয়ু রেখার উপরে গিয়ে রবি রেখা গিয়ে টাচ করেছে বা মিলেছে, সেই বয়সে আপনার এই কর্মের যে সুনাম যশ বা কর্মক্ষেত্রের সহকর্মী, এমনকি অংশীদার বা ঊর্ধ্বতন কর্মকর্তা বা আপনার বস আপনাকে কোনো দুর্যোগ থেকে বাঁচিয়ে দেবে। আপনি কোনো দুর্যোগে পড়েছেন, ধরে নেবেন আয়ু রেখায় যে কোনো কাটা রেখা মানে সেই বয়সের দুর্ঘটনা। তো সেই দুর্ঘটনাটি কোন দিকের দুর্ঘটনা, মানে কোন দিক থেকে আমার বিপর্যয় আসতে পারে, এটি কিন্তু আমাকে বুঝতে হবে। যে আয়ু রেখাকে কেটে দিল কোন ক্ষেত্রের রেখা এসে, সেই ক্ষেত্র রিলেটেড দুর্ঘটনা কিন্তু আমাকে ঘটাবে। তো যেহেতু রবির ক্ষেত্র থেকে আসছে, রবি হচ্ছে কর্ম, কর্মের উচ্চপদ, সুনাম যশ প্রতিষ্ঠার জোয়ারে আপনাকে ভাসাবে। তো রবির ক্ষেত্র থেকে রেখা নেমে এসে আয়ু রেখায় টাচ করেছে, অর্থাৎ আমার আয়ু রেখায় এই সময় কোন রকম দুর্যোগে আমি পড়লাম, আমার বাবা মা বা ভাই বোন আত্মীয় পরিজন কেউ সহযোগিতা করলো না, কিন্তু কর্মক্ষেত্রে আপনার সহকর্মী বা আপনার বস, এমনকি আপনার ব্যবসায়িক অংশীদার, এরাই কিন্তু আপনার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে ধরে আপনাকে বাঁচিয়ে দেবে। এবং এই রেখাটি কেটে যদি ধরেন শুক্রের ক্ষেত্রে চলে যায়, আমরা কিন্তু সচরাচর অনেকটাই কিন্তু জীবনে দেখি বা শুনি যে জীবনে কোনো নারী দ্বারা ভাগ্য উন্নতি, পুরুষ হলে, আর পুরুষ হলে যদি নারী হয় তাহলে পুরুষ দ্বারা ভাগ্য উন্নতি, মানে পর পুরুষ অথবা পর নারী দ্বারা ভাগ্য উন্নতি, যেমনটি ঘটে থাকে। তো এই রবি রেখা যদি এমন হয় মানে কেটে শুক্রের ক্ষেত্রে বেরিয়ে যায় বা আয়ু রেখা কেটে ভেদ করে বেরিয়ে যায়, তখন কিন্তু আপনার ওই কর্মক্ষেত্রে বা কোনো পরিচিত নারী দ্বারা, পুরুষ হলে নারী দ্বারা, নারী হলে কোনো পুরুষের দ্বারা সে কিন্তু উপকৃত হবে, ক্ষতিগ্রস্ত কিন্তু হবে না। জীবনে তাকে এমন একটা উপকার করে স্মৃতি চিহ্ন রচনা করবে যে উপকার সারা জীবন সে ভুলতে পারবে। এটা কিন্তু চলার পথে অনেক ঘটে। দেখা গেল ছেলেটি ভালো, ওই বাড়ির গাড়ির ড্রাইভার, এইবার ড্রাইভারকে ওই বাড়ির যে কর্তার ওয়াইফ যিনি বা যিনি সেই মালিকের স্ত্রী, তাকে হয়তো আন্টি বলে ডাকতেন বা কাকি বা চাচি বলে ডাকতেন, সেই দেখা গেল আপনাকে, আপনি চাকরির সুবাদে সে বলল যে এই তুই এই 10 লাখ টাকা নিয়ে যা, একটি বাড়ি কর, তোর বাড়ি তো ঘর দরজা ভেঙে গেছে বা তোর বাড়িতেও আসলে বসবাস করার মতো নেই, আমি তোকে কিছু টাকা দিলাম। এইভাবে কিন্তু কর্মক্ষেত্রে মানে কোনো বিপরীত লিঙ্গের লোক দ্বারা সহযোগিতা, তারপর সে কিন্তু জীবনে উন্নতির দিকে অগ্রসর হবে। এইবার যদি বুধের ক্ষেত্র থেকে কোনো রেখা গিয়ে আয়ু রেখায় মিলিত হয়, এটি আরো সূক্ষ্মভাবে আপনাদের মনে রাখতে হবে। তাহলে কেউ কিন্তু আপনাকে সহযোগিতা করবে না ওই বয়সে, আপনার বুদ্ধির বলে ওই দুর্যোগের শিকল কেটে বেরিয়ে আসতে হবে। অর্থাৎ নিজস্ব বুদ্ধিতে, নিজস্ব মেধায়, নিজস্ব প্রযুক্তিতে বা নিজস্ব কৌশলে
ধরেন আপনাকে পুলিশে ধরলো রাস্তায়, আপনি মাস্ক পরেননি বলে আপনাকে পুলিশে ধরলো, 5,000 টাকা জরিমানা অথবা আপনার 3 মাসের জেল। এক্ষেত্রে কিন্তু আপনাকে হয় বোঝাতে সক্ষম হতে হবে যে আপনি আহ, জরুরি কাজে আপনি প্রেসক্রিপশন পকেটে আছে, আপনি ওষুধ আনতে গেছিলেন, আমি জরুরি গেছি, বাসায় রুগী আমার ব্রেনে কাজ করেনি, আমি দ্রুত সেই রুগী ডায়রিয়া হচ্ছে, আমি দ্রুত ওষুধ আনতে গেছি, বা হাতে ওষুধ থাকতে হবে, বা হয় আপনি মেন্টাল রুগী, মেন্টাল সার্টিফিকেট থাকতে হবে, নচেত তাকে মোটামুটি কনভিন্স করে আপনার মুক্ত হতে হবে। আর নচেত তো আপনার 5,000 টাকা জরিমানা অথবা হ্যান্ডকাপ করে জেলে যেতে হবে। তো এই বুধের ক্ষেত্র থেকে কোন রেখা এসে যদি আয়ু রেখায় টাচ করে তাহলে মতিভ্রম ঘটাবে, মতিভ্রম। ওই বয়সে কিন্তু মতিভ্রম ঘটাবে, কোনো না কোনো ভাবে দুর্যোগ এসে আপনাকে মাথা এলোমেলো করে দিতে পারে, বা বিভিন্ন রকম প্রশ্ন করে, যেমন ভাইবা বোর্ডে বিভিন্ন রকম প্রশ্ন করে আপনি রিটেনে টিকেছেন বা হয়তো এমসিকিউ তে টিকেছেন, ভালো মার্ক পেয়েছেন, ভাইবা বোর্ডে আপনাকে হ্যারাস করে আপনাকে বাদ দেওয়া হবে। মানে আপনার মস্তিষ্ক শেষ মুহূর্তে কাজে দিল না, শুরু ভালো হলো শেষ ভালো হলো না, তখন কিন্তু আপনাকে ওইখান থেকে ফিরে আসতে হবে। অর্থাৎ নিজস্ব বুদ্ধিতে আপনি আটকে যাবেন, সেখান থেকে আপনাকেই বেরোতে হবে, ওখানে কেউ সহযোগিতা করবে না। আর যদি শুক্রের ক্ষেত্রে যায়, এই রেখাটি কেটে যদি বেরিয়ে শুক্রের ক্ষেত্রে যায়, তখন কিন্তু আপনি আর কোনো বুদ্ধিতে কাজ হবে না। যারা ষড়যন্ত্রে পড়ে যায়, বিশেষ করে ধরুন প্রেম করলেন, প্রেম কিন্তু লিটন জয়ধরের সাথে আমার সঙ্গে হবে না, কার সঙ্গে হবে? যদি হয় হয়তো লিটন জয়ধরের ছেলে বিয়ে দিল, এইবার ছেলের শাশুড়ির সাথে আমার প্রেম হতে পারে, বিয়ানে বিয়ানে বিয়াই বিয়ানে প্রেম, কিন্তু লিটন জয়ধরের সঙ্গে আমার হবে না। অর্থাৎ তখন কিন্তু স্বলিঙ্গে যেমন বশীকরণ হয় না, তন্ত্রশাস্ত্রে কিন্তু স্বলিঙ্গে বশীকরণ হয় না, এটা জানেন? পুরুষে পুরুষে বশীকরণ হয় না, নারীতে নারীতে বশীকরণ হয় না। ঠিক তদনুরূপ এই বুধের ক্ষেত্র থেকে রেখা গিয়ে আয়ু রেখাকে কেটে যখন বেরিয়ে যাবে শুক্রের ক্ষেত্রে, তখন কিন্তু প্রেম আপনার জীবনে ঘাতক প্রমাণিত হবে। যখন ছল চাতুরী প্রেমিক প্রেমিকা আছে যে প্রেম করে আপনাকে ফাঁদে ফেলে আপনার সকল ধন সম্পদ লুণ্ঠন করে নিয়ে তারপর ছেড়ে দেবে, এমনকি ব্যবসা বাণিজ্য শত্রু কর্তৃক আত্মসাৎ হবে। আপনার প্রযুক্তি আপনি তৈরি করলেন, একটি জিনিস তৈরি করলেন, ওই জিনিসটা নকল করে বাজারে ছেড়ে দিল আরেকজনে, নামটা নিয়ে নিল, কিন্তু আপনি বিশ্বাস করে দেখালেন, এইবার নাম পড়লো আরেকজনের, সে তার নামে ছেড়ে দিল। যেমন হয়তো একটি গ্রন্থ লিখলেন আপনি কষ্ট করে, সেই গ্রন্থটি আপনি যে কম্পিউটারে টাইপ করতে দিয়েছেন, ওই টাইপিস্ট উনি করলো কি, ওইখান থেকে একজন প্রকাশকের কাছে ওই পাণ্ডুলিপি বিক্রি করে দিল। প্রকাশক ওইটা পেয়ে যে হ্যাভি সুন্দর বই পেয়েছে, তো এবার আমি উত্তম দাসের নাম না দিয়ে এইবার সিকেশীল নাম, লেখক সিকেশীল দিয়ে আগে বের করে দিল, যারটা আগে বেরোবে তার বই। এইরকম কিন্তু আপনাকে কোনো না কোনো ষড়যন্ত্রে ফেলে দেবে, যেটি আপনার বুদ্ধিতে আর কুল খাবে না। যখন মানুষ কথায় বলে যে নারীর ফাঁদে যখন পড়বে, তখন কিন্তু এই ফাঁদ থেকে আর মানুষ মুক্ত হবে না। তা বুধ থেকে কোনো রেখা গিয়ে যদি আয়ু রেখা কেটে শুক্রের ক্ষেত্রে যায়, তাহলে সে যে ফাঁদে পড়বে, ওই ফাঁদ আর মুক্ত হওয়ার মানে সম্ভাবনা নেই বললেই চলে। যেমন জন্ম প্ল্যানেটে কিন্তু বুধ শুক্রের জুতি, আমি কিন্তু কয়েকবার বলেছি, বুধ শুক্র যদি এক গৃহে অবস্থান করে, তার অবস্থান যেমন হবে আপনারা যেমন দেখবেন, ঠিক এই ক্ষেত্রেও কিন্তু একই রকম হবে। অথচ আয়ু রেখা থেকে যখন বুধের ক্ষেত্রে রেখা যাচ্ছে, তখন কিন্তু সে ব্যবসা বাণিজ্যে তর তর করে উঠছে। অর্থাৎ আপনাদের অনুধাবন করতে হবে যে রেখাটি আমার বুধের ক্ষেত্র থেকে নামলো না আয়ু রেখা থেকে উঠেছে, এটি কিন্তু আপনাদেরই বের করতে হবে, এটি কিন্তু আমরা গিয়ে বের করে দেবো না। আর তাছাড়া হাত দেখতে গেলে আপনাদের ভুল হতেই পারে, সাহস আগে রাখতে হবে মনে। আমার যে ভাগ্যফল প্রত্যাশী আমার কাছে আসছে, সে যেন মনে কষ্ট না পায়। কথাটি খারাপ বা খারাপ যোগ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে একটু ঘুরিয়ে এমন ভাবে বলতে হবে যে যেন কালকে হয়তো তার নৌকা ডুবে যাবে, কালকে হয়তো তার বাবা মায়ের কেউ মারা যাবে, এমন যোগও যদি পাওয়া যায়,
সেক্ষেত্রে আমাদের এড়িয়ে যেয়ে বলতে হবে বাবার দিকে একটু খেয়াল রাখেন, বা কালকে আপনি বাণিজ্যে যাচ্ছেন নৌকা নিয়ে, নৌকাটা কিন্তু একটু সাবধানে রাখবেন, গোলে টোলে না পড়ে, বা নৌকাটা সাবধানে চালাবেন। এমন ভাবে বলতে হবে সে যেন ব্যথা না পায়। এই কথাটি আপনি যে রোপণ করে রাখলেন, দেখা গেল সে নৌকা নিয়ে যাচ্ছে, নৌকা ডুবে গেছে, তার কিন্তু তখন মনে পড়বে যে আমাকে তো জ্যোতিষবাবু বলেছিল যে আগামীকাল তো আপনি নৌকা নিয়ে বাণিজ্যে যাবেন, নৌকাটা কিন্তু সাবধানে চালাবেন। অর্থাৎ নৌকা দেখেন সত্যি সত্যি কিন্তু ডুবে গেছে। অর্থাৎ এই বুধের ক্ষেত্র থেকে যখন রেখা গিয়ে আয়ু রেখাকে কেটে বেরিয়ে যাবে, তখন কিন্তু বাণিজ্যে তরি ডুবে যাবে। এমনকি ওই ফাঁদে আপনি আটকে যাবেন। ডুবে যাওয়ার মতো নৌকা ডুবায় যদি কেউ দেখে থাকেন, তাহলে নৌকা কিভাবে তুলতে হয় এটা তো কতটা কষ্ট, আর যার ডুবেছে সেই মাত্র বুঝবে। তাছাড়া ঝড়ে যদি ঘর ভাঙে, তাহলে কিছু রেখে যায়, অন্তত বাঁশখুঁটি টিন কিছু থাকে, কিন্তু ব্রহ্মা যখন নেয় বা আগুনে যখন পুড়ে যায়, তখন কিন্তু আর কিছুই থাকে না। তো আগুনে পড়ে কোন রেখা থাকলে এতক্ষণ ঝড়ে হয়তো ভাঙতে পারে, বাণিজ্যের তরি ডুবে যেতে পারে, কিন্তু আগুনে পুড়তে পারে কিভাবে? যদি কোনো জাতক জাতিকার হাতে মঙ্গলের ক্ষেত্র থেকে কোন রেখা বেরিয়ে গিয়ে রাহুর ক্ষেত্রে যায়, আয়ু রেখাকে ভেদ করে বা আয়ু রেখাকে টাচ করে, এভাবে দেখতে হবে। এই মঙ্গলের ক্ষেত্র থেকে ধরুন এই আয়ু রেখাকে টাচ করে রাহুর ক্ষেত্রে গেল, মঙ্গলের একেবারে যে এই সাইড থেকে যেতে হবে তা নয়, মঙ্গলের যে কোনো এই ক্ষেত্রের ভিতর থেকে যে কোনো জায়গা থেকে রেখা উঠে। আমি কিন্তু প্রথমেই বলেছি ভাগ্য রেখা মানে কিন্তু মঙ্গল রেখা নয়, মঙ্গলের আগে থেকে অর্থাৎ মঙ্গলের নিচু থেকে যত রেখা উঠবে সেই রেখা ভাগ্য রেখা। এই মঙ্গলের ক্ষেত্র থেকে কোন রেখা যদি রাহুর ক্ষেত্রে যায়, তখন তাদের কিন্তু বাড়িতে আগুন লাগা বা অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে। তো আমাদের সহজ বিষয় হচ্ছে, আমি প্রথমেও বলেছি আবারও বলছি, যে কোন ক্ষেত্র থেকে রেখাটির উৎপত্তি এবং কোথায় গিয়ে মিশলো, এই দুই জায়গার ফলাফল কিন্তু সবসময় কম্বাইন করতে হবে। যে আমার উৎপত্তি কোথা থেকে, আমার বংশ কোথা থেকে, আমি কার গর্ভে জন্মেছি। আপনি যদি ধরেন কুকুরের পেটে জন্ম হয়, তাহলে তো সে কুকুরই হবে, মানুষের পেটে তো মানুষই হবে, গরুর পেটে গরুই হবে, বাঘের পেটে বাঘ হবে, এটাই তো নিয়ম। কিন্তু মানুষ হিসাবে সে কতটা ভালো মানুষ আর কতটা প্রতিষ্ঠা পেল, সবাই মানুষ, আমরা যারা আছি এখানে ক্লাসে সবাই কিন্তু মানুষ। অর্থাৎ কে ভালো মানুষ আর কে মন্দ মানুষ, এই ভালো আর মন্দকে আগে কিন্তু আমাদের চিনতে হবে। তো চেনার জন্য আগে রেখাটি যে যেখান থেকে আসছে সেই গ্রহটি ভালো না মন্দ, ভালো থেকে গিয়ে মন্দে গেল না মন্দ থেকে গিয়ে ভালোই গেল, এটি কিন্তু আগে আমাদের বেছে বের করতে হবে। তবেই না কিন্তু আপনারা ফলাফল বলতে পারবেন, আর সেই ফলাফল কিন্তু বাস্তবায়িত হবে। আপনি ভালো জায়গা থেকে যদি মন্দ জায়গায় রেখা যায়, তাহলে আপনাকে মন্দের ভিতর নিয়ে ফেললো। তো মন্দের ভিতর ফেলে একটি ভালো মানুষকে কতটা মন্দ করতে পারবে। কিন্তু মন্দ জায়গা থেকে একটি রেখা যদি ভালো জায়গায় আসে বা শুভ জায়গায় আসে, সে কিন্তু ওই এক ঘটি দুধের মধ্যে এক ফোঁটা লেবুর রস দিলে যেমন কেটে যায়, ওই রকম ভালো গুণগুলো কিন্তু মুহূর্তের মধ্যে কেটে দেবে। তো এবার আমরা আসি যে ভাগ্য রেখা আয়ু রেখা থেকে উঠলো, এবার ধরেন মণিবন্ধ থেকে কোনো ভাগ্য রেখা উঠে বৃহস্পতির ক্ষেত্রে গেল, বা ধরেন আপনার মণিবন্ধ থেকে কোনো রেখা উঠে শনির ক্ষেত্রে গেল, অথবা মণিবন্ধ থেকে কোনো রেখা উঠে রবির ক্ষেত্রে গেল, আবার কোনো রেখা উঠে বুধের ক্ষেত্রে গেল। এইখানে কিন্তু আপনারা একটি জিনিস জড়ায় ফেলতে পারেন, এটি কিন্তু আগে ভালো করে বুঝতে হবে। আমাদের একটি নোট রাখতে হবে যে আয়ু রেখা থেকে যে রেখাটি উঠবে সেটি ভাগ্য রেখা বা ঊর্ধ্বগামী রেখা মাত্রই শুভ। কিন্তু ভাগ্য রেখা থেকে কোনো রেখা যদি উঠে এই বুধের ক্ষেত্রে যায়, ধরেন আমরা এই বুধের ক্ষেত্রে যে রেখাটি ভাগ্য রেখা টানলাম,
এই রেখাটি যখন আপনার আয়ু রেখা থেকে উঠবে তখন সেটি ভাগ্য রেখা হবে। আবার যদি আয়ু রেখা থেকে ভাগ্য রেখা মিলিত হয়ে উঠেছে, ওইখানে যদি ভাগ্য রেখার সাথে রেখা উঠে বুধের ক্ষেত্রে যায়, তখন কিন্তু ওই রেখাটি ব্যবসার রেখা হয়ে যাবে। এই দুটি রেখাকে যেন আপনারা মিলিয়ে না ফেলেন। সব সময় মনে রাখতে হবে, আবারও বলছি, আয়ু রেখা থেকে রেখা উঠে বুধের ক্ষেত্রে গেলে সেটি ভাগ্য রেখা হবে। আর যদি একই সঙ্গে ভাগ্য রেখা আর আয়ু রেখা জোড়ানো থাকে, সেখান থেকে যদি রেখা উঠে বুধের ক্ষেত্রে যায়, বা যদি ধরে নেওয়া যায় যে মানে ভাগ্য রেখা থেকে উঠে বুধের ক্ষেত্রে গেছে, সেটি কিন্তু ব্যবসার রেখা হবে। তখন কিন্তু ওটি আর ভাগ্য রেখা থাকছে না। এটাই কিন্তু আপনাদের মনে রাখতে হবে। তো মণিবন্ধ থেকে কোন রেখা উঠে যদি বৃহস্পতির ক্ষেত্রে যায়, তাহলে সেই ব্যক্তি মানে গোড়া থেকেই কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে যাচ্ছে। মনে রাখতে হবে, মণিবন্ধ মানে হচ্ছে আমার সেই গাছের গোড়া, অর্থাৎ আমার জন্ম থেকেই আমি সৎ, জন্ম থেকে উদার, জন্ম থেকে আপনি ধার্মিক, জন্ম থেকে পরোপকারী, এমনকি জন্ম থেকে তার ভিতর নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বের ছাপ বিদ্যমান। ক্লিয়ার? এইবার যদি ভাগ্যরেখা মণিবন্ধ থেকে উঠে শনির ক্ষেত্রে যায়, তাহলে কি হবে? জন্ম থেকে সে প্রচুর ধনী, শনি কিন্তু মহারাজ। ভাগ্যরেখা শনির ক্ষেত্রে গেছে, এই ব্যক্তি অধপতনে গেছে, এটি কিন্তু শতকরা 1-2% বড় জোর দেখা যায়। ভাগ্যরেখা শনির ক্ষেত্রে গেলে সেই ব্যক্তি স্বসাগর ধনী অধিপতি হবে বা প্রচুর অর্থ সম্পদ সম্পত্তির মালিক হবে। নিজস্ব ক্ষমতায় যেমন হবে, তেমনি উত্তরাধিকার সূত্রেও পাবে। অর্থাৎ সে প্রচুর পরিশ্রম করবে, তারপর উপার্জন করবে। এইবার ঠিক একই রকম আমার আসতে হবে, বৃহস্পতির ক্ষেত্রে যদি তিল, জব, জাল, বিন্দু এইসব চিহ্ন থাকে, তাহলে কিন্তু আপনি ওই ছোটবেলা থেকে যে ধার্মিক, সৎ, উদার, পরোপকারী, এগুলো কিন্তু সব ধূলিসাৎ হয়ে যাবে ওই এক বটি দুধের মধ্যে এক চিমটি লেবু দেওয়ার মতো। অর্থাৎ আপনি এমন কোন কাজ করে বসবেন যে আমার নাম হচ্ছে না, কোন রকমের নাম কাম করতে পারছি না, ঠিক আছে এইবার মানে একটু বেফাস আলাপ করছি, ধরেন কাকিমার কাপড় ধরে টান দিছি আর অমনি সারা দেশের নাম নাম হয়ে গেছে। কোথায় কোথায় এলাকার এক এক এলাকার কিন্তু প্রবাদ বাক্যে এ ধরনের কথা বলে। তো বৃহস্পতির ক্ষেত্রে যখন তিল, বিন্দু, জব বা জাল চিহ্ন থাকবে, তখন কিন্তু সে ওই যে কেন বললাম যে কাকিমার কাপড় ধরে টান দিছি আর অমনি এমন কিছু হয়ে গেছে, আরে তখনই তো সে অসৎ পথে যাবে। তার সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য নষ্ট হবে, বিধায় তো কাকিমার কাপড় ধরে টান দেবে। তা নাহলে তো বিয়ানের কাপড় ধরে টান দিত, কাকিমার কাপড় ধরে তো টান দিত না। এটি কিন্তু আপনাদের বুঝতে হবে। আর যখন শনির ক্ষেত্রে যাবে, শনিতে যখন অশুভ থাকবে, তখন সে মারামারি, কাটাকাটি, লাঠালাঠি, ধনের দৌল মানে গর্বে, অর্থের গর্বে মানুষকে মানুষ বলে মনে করবে না। তখন তার মধ্যে আসবে অহংকার, আর অহংকারই কিন্তু ঘটিয়ে দেবে পতন। আমরা তো জানি অহংকার পতনের, এটি কিন্তু তখন ঘটিয়ে দেবে। যদি ভাগ্যরেখা উঠে রবির ক্ষেত্রে যায় মণিবন্ধ থেকে, আমরা শুনি না যে অমুকের ছেলে জন্মের পর তার ভাগ্য উন্নতি ঘটেছে, অমুকের মেয়ে জন্মাবার পর তার ভাগ্য উন্নতি ঘটেছে, আবার মেয়ে বিবাহের পর শ্বশুর কুল তর করে ঠেলে উঠেছে আর বাবার কুল নিচের দিকে নেমেছে। অর্থাৎ ভাগ্যরেখা যাদের মণিবন্ধ থেকে উঠে রবির ক্ষেত্রে যাবে, সে জন্ম গ্রহণ করলে বাবার ঘরে উন্নতি হবে, সে যদি মেয়ে হয়, যৌবনে স্বামীর উন্নতি হবে, বার্ধক্যে সন্তানের উন্নতি হবে। আর যদি এই ভাগ্যরেখা তার সে যদি পুরুষ হয়, তাহলে শিশুবেলা থেকে তার ভাগ্য উন্নতি হবে, যৌবনেও সে নিজের ক্ষমতায় উপার্জন করবে, বার্ধক্যে তার সন্তান সন্ততিরা ও প্রচুর উপার্জন করবে। অর্থাৎ একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শেক্সপিয়ারের নাটকের ন্যায় জীবনটা দুলতে থাকবে। এর থেকে শুভ রেখা কিন্তু আর হতে নেই। সূর্য উদিত হলে যেমন জগৎ আলোকিত হয়, এই ব্যক্তি কিন্তু সব থেকে আলোকিত করবে। আর ভাগ্যরেখা যদি মণিবন্ধ থেকে বুধের ক্ষেত্রে যায়, তাহলে সে প্রচুর বুদ্ধিমান, বিচক্ষণ, এমনকি বুদ্ধিমতী, বিচক্ষণা, সেই সঙ্গে তার মেধা, তার প্রযুক্তির বলে সে মাথা তুলে দাঁড়াবে। এমনকি ব্যবসা বুদ্ধি হবে জন্মগত।
সে বনেদি ঘরে হয়তো জন্মগ্রহণ করলো বা ব্যবসায়ীর ঘরে সে জন্মগ্রহণ করলো, এমনটি কিন্তু ঘটতে পারে। এইবার আপনারা বলুন, যদি এই ভাগ্য রেখার মতো দেখতে কিন্তু ভাগ্য রেখা নয়, এবার আপনারা বলুন যে ভাগ্য রেখার মতো দেখতে কিন্তু ভাগ্য রেখা নয়, ঠিক আগের বারের মতো। ধরুন রেখাটি বুধের ক্ষেত্র থেকে মণিবন্ধে নেমে আসছে, বা ধরুন রবির ক্ষেত্র থেকে মণিবন্ধে নেমে আসছে, বা শনির ক্ষেত্র থেকে মণিবন্ধে নেমে আসছে, বা বৃহস্পতির ক্ষেত্র থেকে মণিবন্ধে নেমে আসছে। এক্ষেত্রে তাহলে কি আমরা পার্থক্য পাবো না? আমরা যেহেতু বৃহস্পতির ক্ষেত্র থেকে আয়ু রেখা 30 বছরে যখন রেখা নেমে আসছে, আমরা যখন দেখছি উপরের দিকে মোটা, তখন আমরা ফলাফল বলতে পেরেছি। এবার শনির ক্ষেত্র থেকে আয়ু রেখায় আসছে, তার ফলাফল জানলাম। রবির ক্ষেত্র থেকে আয়ু রেখায় আসলো, সে ফলাফল জানলাম। কেটে বেরিয়ে গেল, তাও জানলাম। এই বুধের ক্ষেত্র থেকে আয়ু রেখায় মিলিত হলো, কেটে বেরিয়ে গেল, তাও জানলাম। এবার আমাদের জানতে হবে যে এই বৃহস্পতি ক্ষেত্র থেকে মণিবন্ধে রেখা আসলো। এবার আপনাদের ভিতর থেকে বলেন, যদি এই রেখা উপরের দিকে মোটা হয়, যদি মনে হয় যে ভাগ্য রেখার মতো একেবারে কিন্তু নেমে আসছে বৃহস্পতির ক্ষেত্র থেকে। সাধারণত বৃহস্পতির ক্ষেত্র থেকে মণিবন্ধের রেখা কিন্তু খুব কম আসে, কিন্তু শনির ক্ষেত্র থেকে আসে, রবির ক্ষেত্রেও প্রচুর আসে, এবং বুধের ক্ষেত্র থেকেও প্রচুর পাওয়া যায়। তবে শনি আর রবির ক্ষেত্র থেকে সব থেকে বেশি পাওয়া যায়, বৃহস্পতি আর বুধ থেকে অপেক্ষাকৃত কম। তো এক্ষেত্রে কি হতে পারে? এবার আপনারা বলেন বলেন আগে ভুল করে মরা থেকে কিন্তু রাম নাম আসবে। আগে ভুল হোক, বলুন কে বলবেন, বলেন। কেউ নেই বলার মতো? ছোটবেলায় তার বাধা বিপত্তি আসবে, কিন্তু বাধা বিপত্তি আসলেও রোগ শোক আসবে, কিন্তু সে থেকে মুক্তি পেয়ে যাবে আর কি। যোগ বৃহস্পতি থেকে যদি এখানে আসে, মণিবন্ধে আসে, তার ছোটবেলায় রোগ হবে বা একটু জোরে বলেন, সাউন্ডটা কম মনে হচ্ছে, শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলেন। বলছি বৃহস্পতি থেকে যদি আপনার মণিবন্ধনে আসে, তাইলে আপনার দেখা যাচ্ছে ছোটবেলায় তার রোগ ব্যাধি বা বাধা বিপত্তি আসলেও সে সেটা থেকে মুক্তি পেয়ে যাবে। তার সেটা আসবে, কিন্তু সে মুক্তি পেয়ে যাবে। আচ্ছা, আপনি বললেন বৃহস্পতি থেকে কোন রেখা যদি মণিবন্ধে এসে নামে, তাহলে সে মানে দুর্যোগ আসলেও সে মুক্তি পেয়ে যাবে, তাই তো নাকি? জি স্যার। এইবার শনির ক্ষেত্র থেকে যদি কোনো রেখা আসে, তাহলে কি হবে? বাধা বিপত্তি সে সব উদ্ধার পাবে না আর কি। রবির ক্ষেত্র থেকে যদি কোনো রেখা নেমে আসে, মণিবন্ধে চলে আসে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনার ছোটবেলা বাবা ওর জন্মের পর থেকে বাবা মার সমস্যার সৃষ্টি হবে, বাবার অর্থনৈতিক দিক দিয়ে বা অন্যান্য কোনো সাইডে তার সমস্যার সৃষ্টি হবে তার বাবার। যেহেতু রবি থেকে আসছে, রবি হচ্ছে পিতা, সেক্ষেত্রে বাবার সমস্যাটা হতে পারে তার জন্মের পর থেকে। হ্যাঁ, আর এবার বুধের ক্ষেত্র থেকে আসলে কি হবে? এবার আরেকজন বলুক, আমি তো বললামই। বলেন এবার। আচ্ছা, শিকেশীল কিন্তু আগে ডিপ্লোমা কোর্স করেছে। শিকেশীল বলুন। স্যার মতিভ্রম করবে, ব্যবসায় লস হবে, ব্যবসায় টাকা বিনিয়োগ করবে কিন্তু ফলে রেজাল্ট পাবে না। আচ্ছা, আর বিদ্যা বুদ্ধি, পড়াশোনায় বাধা ঘটবে, পড়াশোনায় ব্যাপক বাধার সৃষ্টি হবে। হ্যাঁ, আর আপনার ওখানে কি বাজে শিখেছিল? আপনার ওখানে কি বাজে? হ্যাঁ, নিবেদিতা ম্যাডাম বলুন। এই শনির ক্ষেত্র থেকে কোন রেখা যদি মণিবন্ধে আসে, তাহলে কি হবে? তো নেগেটিভ রেজাল্ট আসারই তো কথা। দুই একটা নেগেটিভের কথা বলেন। লিটন দা তো বললোই। বুধ
বুদ্ধির প্রতি আচ্ছা, তার মানে ওই মতে মত। উত্তম দাস কি বলেন? বলেন রবির ক্ষেত্র থেকে কোন রেখা যদি আপনার মণিবন্ধে আসে, রিপন সরকার বা উত্তম দাস বলুন, দুইজনের যে কেউ বলুন। শ্রীকৃষ্ণ ভাই শনির ক্ষেত্রে আমি বলি দাদা, স্যার হ্যাঁ বলেন। স্যার রবির ক্ষেত্র থেকে যদি রেখা মণিবন্ধে আসে, তাহলে হ্যাঁ। জাতক প্রচুর ইনকাম করবে এবং জুয়া নেশার প্রতি তার আগ্রহ হবে এবং ফাটকা ইনকাম হবে স্যার। আচ্ছা আচ্ছা, এইবার দেখেন আপনারা সবাই যেটা বলেছেন সেটা কিন্তু সবটাই ভুল। অর্থাৎ আজকে এই জিনিস প্রমাণিত হলো যে আপনারা মরা থেকে রাম হবেই, কেন সবাই ভুল উত্তর দিয়েছেন। রাম উচ্চারণ আজ হতে হবে, আর না হলে রামায়ণ রচনা হবে না। যখন রবির ক্ষেত্র থেকে রেখা নেমে আসবে তখন এটি কিন্তু রবি রেখা হয়ে যাবে। যখন শনির ক্ষেত্র থেকে রেখা নামবে মণিবন্ধে তখন শনি রেখা হয়ে যাবে। যখন দাদা শনির ক্ষেত্র থেকে নামলে, দাদা শনির ক্ষেত্র, হ্যাঁ দাদা শনির ক্ষেত্র থেকে নামলে সে বড় ধরনের জ্যোতিষী হতে পারবে, জ্যোতিষীতে 2 নম্বরই করে সে প্রচুর টাকা ইনকাম করতে পারবে যদি শনির ক্ষেত্র থেকে রেখা নেমে মণিবন্ধে চলে যায়। আগের বার নেগেটিভ বললে কেন? হ্যাঁ বলো, আগের বার কেন নেগেটিভ বললে? যখনই এই জায়গায় পার্থক্যটি এবার আপনারা লক্ষ্য করুন, ভালো করে লক্ষ্য করুন, আমি ব্যাখ্যা দিচ্ছি। হ্যাঁ সাউন্ড আসছে কার ওখান থেকে? দেখুন, যখনই কিন্তু কোন রেখা কোন ক্ষেত্র থেকে যখন আয়ু রেখায় মিলবে, আমি কিন্তু এবার মণিবন্ধে বলেছি, আয়ু রেখায় বলিনি, এই পার্থক্যটি কিন্তু আপনাদের বুঝতে হবে। যখন রবির ক্ষেত্র থেকে রেখা নেমে মণিবন্ধে চলে আসবে, মানে এত বড় রবি রেখা হাতে পাওয়া, লাখে একটা পাওয়া যাবে, লাখে, 6000-এ নয়। অর্থাৎ রবি রেখা রবির ক্ষেত্র থেকে বেরিয়ে একেবারে মণিবন্ধ পর্যন্ত চলে আসছে। তার মতো প্রতিষ্ঠিত, তার মতো সুখী, তার মতো জননন্দিত, তার মতো মানে মানুষ আর ওই জগতের বুকে নেই। অর্থাৎ সেই রাজা, দেশ ও দশের বুকে সেই রাজা, সেই প্রতিষ্ঠিত, সেই স্বনামধন্য, সুনাম যশ খ্যাতি প্রতিপত্তিতে ভরপুর জীবন তার। এইবার শনির ক্ষেত্র থেকে যখন রেখা নেমে মণিবন্ধে আসবে তখনও কিন্তু সেই শনি মহারাজ ন্যায় নিষ্ঠা থাকবে তার মধ্যে, এক বিন্দু অসততা তার মধ্যে ঢুকবে না। কারণ শনি থেকে তার জন্ম, শনি থেকে নিচে আসছে, রাজা থেকে সে কিন্তু নিচের দিকে তাকাচ্ছে, তখন কিন্তু সে সৎ রাজা হবে। সাউন্ডটা একটু অফ করুন সুব্রত কর্মকার। হ্যাঁ, তা তখন কিন্তু শনির ক্ষেত্র থেকে আসবে, অর্থাৎ এর মতো ন্যায়বান, নিষ্ঠাবান বা সৎ মানুষ, বিশেষ করে যোগী মানুষ। শিখেশীল যে কথাটি বলেছে এটি রাইট, যে যোগীর মতো জীবন যারা সাধনা দ্বারা সিদ্ধি লাভ করেছে, একমাত্র শনি রেখা মণিবন্ধে আসতে হবে। সে হোক লোকনাথ ব্রহ্মচারী, হোক শ্রীভৃগু, হোক পরাশর, হোক জেমিনি। এমনটি যদি হতে হয়, মানে জেমিনির মতো যদি হতে হয়, পরাশরের মতো যদি হতে হয়, ভৃগুর মতো যদি হতে হয়, ভৃগু ঋষি, তাহলে কিন্তু আপনার সেই শনি রেখা মণিবন্ধ পর্যন্ত আসতে হবে। এরা যোগ সাধনা, একাগ্রতা, তন্ত্র মন্ত্রে প্রচন্ড পারদর্শী হবে। এমনকি সে যদি ডাক্তার হয়, স্বনাম ধন্য ডাক্তার হবে, হাত যশকারী ডাক্তার হবে, জ্যোতিষ হলেও সে শ্রেষ্ঠ জ্যোতিষ হবে, এমনকি তান্ত্রিক হলে সেই রকমের তান্ত্রিক হবে, সাধক হলে সেই রকম সাধক হবে। তার ভিতরে মানে রাম রহিম, ওই যে গুমরিত রাম রহিম সাধক হবে না, কিন্তু প্রকৃত সাধক যে সেই হবে। আপনারা ভাববেন না যে একজন ওই মানে চরিত্রহীন সাধক হবে, তা কিন্তু নয়। এই শনি ন্যায়ের দেবতা, আপনাকে ন্যায়ের পথে নিয়ে যাবে। যখন বৃহস্পতি থেকে মণিবন্ধে রেখাটি আসবে তখন তার কিন্তু সে যতটা ধার্মিক, যতটা সৎ, যতটা উদার, তার বংশধররা তার থেকে বেশি ধার্মিক, বেশি সৎ, বেশি উদার হবে। তার জন্ম দেওয়া সন্তান সন্ততিরা বা তার ঔরসজাত সন্তান সন্ততিরা তার থেকে বেশি বংশের মুখ উজ্জ্বল করবে। এইবার বুধের ক্ষেত্র থেকে যদি কোনো রেখা মণিবন্ধ পর্যন্ত আসে
তাহলে সে ব্যবসা বুদ্ধি থাকবে জন্মগত, মানে জন্ম থেকে ব্যবসা করার জন্য। যেমন ট্রাকের ওই তেলের ট্যাঙ্কিতে কিন্তু লেখা থাকে জন্ম থেকে জ্বলছি, ও জন্ম থেকে জ্বলবে কারণ ও তো পেট্রোল। আর এই বুথ থেকে রেখা আসলে সে জন্ম থেকে ব্যবসা বুদ্ধি নিয়ে আসবে, সে হবে বড় নামজাদা শিল্পপতি এবং বড় কিছু। এই পার্থক্যগুলো কিন্তু আমাদের আগে অনুধাবন করতে হবে, যে যখন আয়ু রেখায় আসছে, আয়ু রেখা থেকে ঊর্ধ্বগামী রেখা মাত্রই শুভ, আয়ু রেখায় যখন উপর থেকে রেখা নামবে সেটি কিন্তু অশুভ, এবং কেটে বেরিয়ে গেলে আরো অশুভ। কিন্তু যখন রেখাটি মণিবন্ধের ক্ষেত্রে আসবে যে কোনো ক্ষেত্র থেকে, তখন সেই ক্ষেত্র কিন্তু সেই রেখা হয়ে যাবে, সে তখন বৃহস্পতির রেখা হবে বা শনির রেখা হবে, সে রবির রেখা হবে বা বুধ রেখা হবে, তখন কিন্তু ওর নাম আর ভাগ্য রেখা থাকবে না। স্যার সেক্ষেত্রে যদি আবার তিল জল এই চিহ্নগুলো থাকে বা জাল চিহ্ন তা থাকে, থাকলেও কিন্তু এর শুভ প্রভাব একটু কম ফলতে পারে, কিন্তু নেগেটিভ ফল একেবারে উল্টে দেবে বা গণেশ উল্টায় দেবে এমনটি কিন্তু করতে পারবে না। কারণ রবি, বৃহস্পতি, শনি, বুধ এই চার ক্ষেত্রের রেখা যখন নিম্নগামী হবে, এই রেখা যখন মণিবন্ধ পর্যন্ত টাচ করবে, এর যে শুভ প্রভাব ও সামান্য তিল আর বিন্দু আর জালে এ ধ্বংস করতে পারবে না। বড়জোর ওই তিল বিন্দু জাল যে প্রশ্নটি করেছেন, ওই ক্ষেত্রকে কিছুটা দূষিত করতে পারে, কিন্তু রেখাটি ওই ক্ষেত্র থেকে বেরিয়েছে, ওই ক্ষেত্রটিকে দূষিত করে কি করবে? বড়জোর একটু ব্যবসায়, যে জন্ম থেকে ব্যবসা বুদ্ধি নিয়ে আসছে 50টা শিল্প প্রতিষ্ঠানের মালিক, যেমন এই সালন গ্রুপ বা ধরুন অমুক গ্রুপ তমুক গ্রুপ, তার একটি ব্যবসায় লস হলো, তাতে কি যাবে আসবে তার? যে ব্যক্তি বুধের ক্ষেত্র থেকে, বুধে অশুভ চিহ্ন আছে বা একাধিক বিবাহ রেখা আছে, এমনকি বিবাহ রেখা কাটাকাটি আছে, তা সে ব্যক্তি ধরেন কোটি কোটি টাকার মালিক, সে 5টা বিয়ে করলে 5টা বউতে কতই বা নেবে, তার কত কমবে? এক দিঘি জলের থেকে 1 ঘটি জল উঠালে তাতে কি দিঘি টের পাবে যে দিঘির থেকে কতটুকু কমেছে? এই পার্থক্যটুকু আমরা যদি বুঝতে পারি, তখন কিন্তু আমরা হাত দেখা এর থেকে সহজ জিনিস আর নেই। হাতের রেখার উপরে 50টা ক্লাস, এটা যেন শুনলেই মানে কি বলবো, আর জ্যোতিষ করার মানসিকতা বা শেখার মানসিকতা সবই ধ্বংস হয়ে যাবে। হাতের রেখার উপর 50টি ক্লাস, শুধু বুঝতে হবে, আমাদের রেখাটা চিনতে হবে যে এই রেখাটি কোথা থেকে আসছে। আপনারা আপনাদের প্রত্যেকের আশেপাশে যারা আছে, প্রত্যেকের হাত টেনে টেনে হাতের রেখা দেখুন, যে রেখাটি কোথা থেকে আসছে। 10টা হাতের রেখা যদি আপনারা দেখেন, আপনারা নিজেরাই কিন্তু অনুধাবন করতে পারবেন যে এই রেখাটি কোন দিক থেকে আসছে এবং সেই মানুষটি কেমন। এর থেকে শিক্ষা কিন্তু আর হতে পারে না, আপনি তো তাকে চেনেন। এইবার আমি যেটি বললাম যে বুধের ক্ষেত্র থেকে রেখা নেমেছে, আপনাদের বন্ধু বান্ধব যে ব্যবসায়ী আছে, জন্ম থেকে তার বাবা ব্যবসা করতো, সে ব্যবসা করছে, তার হাতে যদি এরকম রেখা থাকে, নিঃসন্দেহে বলতে পারবেন যে হ্যাঁ এই ব্যবসায়ী ঘরের এই তো মিলে গেছে। যখন রবির ক্ষেত্র থেকে আসছে, তখন তার সেই সুনাম যশ খ্যাতিতে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, জন্ম থেকে ধনভাগ্যে উন্নতি। তাহলে তার জন্মের আগে বাবার কতটা ছিল, জন্মের পরে কতটা হয়েছে, যৌবনে কতটা হয়েছে, এমনকি বার্ধক্যে তার সন্তানরা কতটা প্রতিষ্ঠিত হচ্ছে। 5টা করে আপনারা মিলান, দেখবেন এর উত্তর পেয়ে যাবেন, শিক্ষার প্রতি আগ্রহ আরো বাড়বে এবং আপনাদের একটা মানে মজা চলে আসবে জ্যোতিষ শাস্ত্রের। বলেন এবার আপনাদের প্রশ্ন করেন। আয়ু রেখা থেকে সেগুলোর ফল কি দেবে? আমরা তো নিম্নগামী বুঝলাম, এবার ঊর্ধ্বগামী যেগুলো রেখাগুলো যাবে সেগুলোর কি ফল দেবে এক এক ক্ষেত্রে? সেটা আরেকবার বলুন একটু। আয়ু রেখা থেকে যে ঊর্ধ্বগামী রেখাগুলো উঠবে, হ্যাঁ, আগে তো আমরা যেটা বললেন সেটা হচ্ছে ক্ষেত্র থেকে, শনি ক্ষেত্র থেকে, বৃহস্পতির ক্ষেত্র থেকে নিম্নগামী রেখা আয়ু রেখায় চলে আসবে। এখন ঊর্ধ্বগামী যে রেখাগুলো থাকবে আয়ু রেখা থেকে, সেটা কি ফল দেবে? এই সুন্দর প্রশ্ন করেছেন লিটন জয়ধর। দেখুন আমি কিন্তু এই কথাটি বারবার বলেছি, 2-3 বার বলেছি
আয়ু রেখা থেকে ঊর্ধ্বগামী রেখা মাত্রই কিন্তু শুভ, সে যে ক্ষেত্রে যায়। এইবার আয়ু রেখা থেকে রেখা উঠে যে বয়স থেকে উঠে বৃহস্পতির ক্ষেত্রে যাবে সেই বয়স থেকে তার উন্নতি শুরু হবে। আমি আয়ু রেখার মণিবন্ধ থেকে বৃদ্ধাঙ্গুলির গোড়ার যেখান থেকে শুরু হয়েছে, বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনী আঙ্গুলের যেখান থেকে আয়ু রেখাটা শুরু হলো, এই শুরুর জায়গা থেকে মণিবন্ধ পর্যন্ত 120 বছর ধরতে বলেছে। এখান থেকে যে রেখাটি যে বয়সে উঠবে ঠিক এইরকম, ধরুন এখান থেকে এই রেখাটি উঠবে, এই তাহলে এই বয়সে তার উন্নতি হবে। এইবার বৃহস্পতির ক্ষেত্রে গেলে ওই বয়সে সে দীক্ষা নেবে বা ওই বয়সে সে সততার দিকে যাবে, আগে হয়তো অসৎ ছিল, সে মানে গুরুগিরি শিক্ষকতা, ধার্মিকতা বা ধর্ম প্রচার, ধর্মের প্রসার এইসব দিকে যাবে। শনির ক্ষেত্রে গেলেও কিন্তু সে ওই বয়স থেকে তার জীবনে আমূল পরিবর্তন আসবে। শনি যেহেতু স্বসাগর ধরনের অধিপতি দেয় এবং ন্যায় নিষ্ঠা, ন্যায়ের দেবতা, শনি মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণে পরিণত করে। তো মানুষটির ভিতরে যদি অসততা থাকে, আমরা যেমন বললাম যে ধরুন একটি ডাকাতকে আমরা পাথর দিলাম, সে তো আরো বেশি ডাকাত করবে বা ডাকাতি করবে, বা একটা খুনিকে আমরা পাথর দিলাম, তার ভাগ্য উন্নতি ঘটা মানে সে আরো মানুষ খুন করবে। নো, আমি কিন্তু এখানে বলেছি যে সে এক সময় ভালো হবে, অর্থাৎ ওই রত্নের গুণে তাকে কিন্তু ভালো করে নিয়ে আসবে। ঠিক তদনুরূপ ওই বয়সে কিন্তু শনির ক্ষেত্রে যে রেখা উঠবে সেই রেখা তাকে ন্যায়ের পথে নিয়ে আসবে। আগে যদি সে অন্যায় কাজ করে থাকে তখন আর সে অন্যায় পথে যাবে না, বা আগে যদি সে অলস থেকে থাকে এখন কর্মঠ হবে, এবং কর্মের দ্বারা শনি মহারাজ যেহেতু বসে থেকে কখনো ফল দেয় না, অলস ব্যক্তিকে কিন্তু শনি মহারাজ ফল দেয় না, কর্মের মাধ্যমে কিন্তু শনি মহারাজ ফল প্রদান করে। আচ্ছা স্যার, স্যার আরেকটা প্রশ্ন আছে স্যার, আরেকটা প্রশ্ন, আয়ু রেখা থেকে যে রেখাটা উঠে আপনার ওই উপরে গেল না, শনির ক্ষেত্রে বা বুধের ক্ষেত্রে গেল না, কেতুর ক্ষেত্র পর্যন্ত আছে। সুন্দর প্রশ্ন, বুঝেছি। শুনুন স্যার, কেতুর ক্ষেত্রে যখন যাবে, হ্যাঁ বলুন। আয়ু রেখা থেকে, আয়ু রেখা থেকে ঊর্ধ্বগামী রেখা মাঝখান পর্যন্ত গেছে, ওই মাঝের রেখা অতিক্রম করতে পারেনি, তাইলে ওইটা কি পর্যন্ত? দুইজনেই একই প্রশ্ন করেছেন, খুবই সুন্দর প্রশ্ন। এইরকম প্রশ্নই আমি চাই, তবেই না তো বুঝবো যে হ্যাঁ আপনারা শিখতেছেন। এইরকমই প্রশ্ন চাই। এই জন্য আমি প্রথম ক্লাসেই কিন্তু বলেছিলাম যে আমার ক্লাসে আপনাদের কারো মিউট করতে হবে না, সবার আনমিউট থাকবে, কিন্তু আপনাদের ওখান থেকে যদি সাউন্ড না আসে আমি কাউকে বলবো না যে আপনারা মিউট করে রাখুন, শুধু সাউন্ডটাকে আপনারা অফ করে রাখুন। ধরুন আয়ু রেখা থেকে হোক আর মণিবন্ধ থেকে হোক, রেখাটি এসে কেতুর ক্ষেত্রে দাঁড়িয়ে গেছে, এই হচ্ছে আপনাদের প্রশ্ন, বা এই এসে দাঁড়িয়ে গেছে, বা কেতুর ক্ষেত্র পর্যন্ত পৌঁছায়নি, আরেকটু নিচে আছে, তাইলে এটা কি করা? ধরুন আপনার এই যে পৌঁছালো না, এই মুছে দিলাম যে কেতুর ক্ষেত্রে গেল না, শুধু ঊর্ধ্বগামী রেখা একটু আছে, কোন রকমে হয়তো মানে হাফ ইঞ্চি বা হয়তো 2 সুতা পরিমাণ উপরের দিকে আছে, এটিও কিন্তু শুভ ফলদাতা। অর্থাৎ আয়ুর ওই বয়সে তার উন্নতির দিকে ধাবিত হবে। এইবার যদি ওই আয়ু রেখা থেকে কোন রেখা উঠে কেতুর ক্ষেত্রে যায়, অর্থাৎ কেতুর ক্ষেত্রটি তো হাতের মাঝখানে, এই কেতুর ক্ষেত্র পর্যন্ত যায়, যেমন দেখুন এই যে আমার ডান হাতে ভাগ্য রেখা উঠে কিন্তু কেতুর ক্ষেত্রে গেছে, তার উপরে আর ওঠে নাই, কিন্তু বাম হাতে উঠেছে, দেখেন বাম হাতে কিন্তু মণিবন্ধ থেকে উঠে একেবারে শনির ক্ষেত্রে উঠে গেছে, কিন্তু ডান হাতে উঠেনি। আপনারা লক্ষ্য করুন, দুটি হাতই দেখুন, দুই হাত দুই রকম দেখা যায়, দেখেন দেখা যায়, দেখেছেন? সবাই দেখেছেন? দেখেছেন তো? এইবার দেখেন, দেখা যায়নি? আচ্ছা দেখা গেছে। তাহলে দেখুন যখনই রেখাটি কেতুর ক্ষেত্রে যাবে, কেতুর কাজ কি? কেতুর কাজ হচ্ছে গুপ্ত শক্তি, গুপ্ত বিদ্যায় পারদর্শিতা, এমনকি আকস্মিক অর্থ উপার্জনের দিকে নিয়ে যাবে। কেতু হচ্ছে আকস্মিক ফলদাতা। কেতু শুভ থাকলে আকস্মিক ফল দেবে, বিশেষ করে লটারি, জুয়া, রেস, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, আমদানি রপ্তানি বাণিজ্য, এজেন্সির ব্যবসা, এই সকল ব্যবসায় হঠাৎ হঠাৎ উপার্জন দেবে। যখন এই কেতুর ক্ষেত্রটি অশুভ থাকবে
বা কেতুর ক্ষেত্রে রেখা উঠে গিয়ে এবার বেঁকে গেল বা কেটে গেল, এমনকি অন্য কোনো রেখা ক্রস করলো, এখানে তিন চিহ্ন থাকলো বা জাল চিহ্ন থাকলো, এরকম যদি থাকে তখন কিন্তু উচ্চ স্থান থেকে অধঃপতনের দিকে সে ধাবিত হবে, উচ্চ স্থান থেকে পতন ঘটবে। তথাপিও তার উন্নতি কিন্তু, যেহেতু আয়ু রেখা থেকে কোন রেখা উঠে সে কিন্তু কেতুর ক্ষেত্রে গেছে, কেতুর অশুভ প্রভাবে সে নিচে নামবে, কিন্তু ভাগ্যের উন্নতি যেটা, অর্থাৎ এটা কিন্তু ঊর্ধ্বগামী রেখা, আয়ু রেখা থেকে যে কোনো ঊর্ধ্বগামী রেখা মাত্রই শুভ, কিন্তু রেখা যতটি শুভ দেবে কেতুর ক্ষেত্র তার থেকে বেশি অশুভ ফল দেবে, যার জন্য ওই শুভ ফলটি দেখা যাবে না। আমি মানুষ, আমার উপরে যদি 5 মণ ওজনের একটা পাহাড় বা লোহার দণ্ড এনে দেওয়া হয় মাথার উপর ফেলে, তাহলে আমার ক্লাস নেওয়া একেবারে এই মুহূর্তেই বেরোয় যাবে। ঠিক তো কেতুর কাজ যেহেতু উচ্চস্থান থেকে পতন ঘটানো, তো কেতুর সঙ্গে বিশেষ করে প্রথমে যে কথাটি বলেছি যে দেখতে হবে কোন রেখা কোন ক্ষেত্রে গেছে, কার ক্ষমতা বেশি, এটি আগে দেখতে হবে। এবার আয়ু রেখা থেকে যদি নিম্নগামী রেখা হয়, আয়ু রেখা থেকে যদি কোন রেখা না এই যে আয়ু রেখাটা যেমন ঊর্ধ্বগামী দিচ্ছেন, ঠিক আছে, ওটা তো নিম্নগামী গইলে শুক্রের ক্ষেত্রে যাবে, তা ওই রেখাগুলোর কি ফল? এটাকে তো প্রভাব রেখা বলবে। যখন আয়ু রেখা থেকে কোন রেখা এসে এই রকম নিচে হালকা হালকা নিচে যায়, হালকা হালকা, ঠিক আছে, হালকা যাক আর বেশি যাক, যেটাই যাবে সেটা প্রভাব রেখা হবে। এটা কি ফল? প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে দেবে। শুক্রের যদি এই প্রভাব রেখার উপরে ক্রস, তিল, জাল চিহ্ন থাকে তখন প্রভাব প্রতিপত্তি কমবে বা ধন ঐশ্বর্য কমবে, যেহেতু শুক্র ধন ঐশ্বর্য ধরে রাখতে সহযোগিতা করবে। তখন এই রেখা কিন্তু আপনাকে প্রভাব প্রতিপত্তি যেমন দেবে, এই রেখায় বাধা পড়লে প্রভাব প্রতিপত্তি নষ্ট কিন্তু করে দিতে পারে। আমি এতদিন জানতাম যে এটা মানে নিম্ন নিচের পথে যায়, এটা জানতাম, এই মানে একটি সে নিচে ওই যায় যে বয়সে আপনি যে নিচুতে চলে যাবে। এইবার আপনি যে প্রশ্নটি করেছেন, এই প্রশ্নটি হতে হবে যে আয়ু রেখার গোড়া থেকে কোন রেখা যদি নিম্নগামী হয়ে মণিবন্ধে যায়, এইটা হচ্ছে সুব্রত কর্মকার আপনার প্রশ্ন হওয়া উচিত ছিল এইরকম। ধরুন এই আয়ু রেখার গোড়া থেকে, এই আয়ু রেখার গোড়া থেকে কোন রেখা বেরিয়ে এইরকম মণিবন্ধে গেল, বা ধরুন এই একাধিক রেখা গেল, এই ক্ষেত্রে কি হবে? আমার সম্ভবত মনে হয় সুব্রত কর্মকার আপনি এই প্রশ্নটি করতে চেয়েছিলেন। না, আমি ওই আগেরটাই বলতে চাইছিলাম। আগেরটাই? ও আচ্ছা, তাহলে তো আগেরটা যা বললাম এটাই হবে, কিন্তু এই রেখাটির বৈশিষ্ট্য কিন্তু একটু ভিন্ন। আয়ু রেখার গোড়ায় যদি ভি চিহ্ন, মণিবন্ধের গোড়ায় যদি ভি চিহ্ন আকারে কোন রেখা শুক্রের ক্ষেত্র থেকে বেরিয়ে মণিবন্ধের দিকে যায়, ঠিকই যদি এমনটি যায়, তাহলে কিন্তু তখন ধরে নিতে হবে যে শরীর স্বাস্থ্যের ব্যাপারে তার ঠান্ডা জনিত ব্যাধি পীড়া থাকবে, দাঁতের রোগ, চোখের রোগ, পেটের রোগ থাকবে। কিন্তু আয়ু রেখার গোড়ায় যেহেতু একাধিক রেখা গিয়ে মণিবন্ধের গোড়ায় মানে গাছের গোড়ার মতো তৈরি করেছে, শেষ জীবনটি অন্তত পক্ষে ভুগে মরতে হবে না, মৃত্যুকালে কেউ না কেউ সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। যেমন আমি এখান থেকে পড়ে যেতে লাগলে যদি আপনারা কেউ দাঁড়ানো থাকেন তাহলে সাইডে থেকে হাত দিয়ে ঠেকাবেন না। একটি বাঁশ যখন সোজা করে পোতা হবে তখন কিন্তু সে বাতাসে নড়বে, যখন ওই বাঁশটির পাশে আরেকটি বাঁশ এভাবে দিয়ে পুঁতে দেওয়া হবে তখন কিন্তু আর এদিক ওদিক নড়তে পারবে না। পারবে নড়তে? অর্থাৎ এই আয়ু রেখার গোড়ায় কোন রেখা যখন যেখান থেকে তৈরি হবে বা সৃষ্টি হবে, তার গোড়ায় যদি ত্রিভুজ আকারের কোন রেখা থাকে, এটি একটু লক্ষ্য করুন। এই ধরুন রবি রেখা নেমে আসছে, কিন্তু রবির গোড়ায় ত্রিভুজের ভিতর থেকে রবি রেখা নেমে আসছে, ওই রেখা কিন্তু এক রেখা অপেক্ষা দ্বিগুণ শক্তিশালী। অর্থাৎ দুটি রবি রেখা থাকলে যা হতো বা 10টি রবি রেখা থাকলে যা হবে, গোড়ায় ত্রিভুজ থাকলে 100টি রবি রেখা থাকলে যে ফল দেবে সেই ফল দেবে হচ্ছে এই গোড়ায় যদি ত্রিভুজ থাকে। কিন্তু মণিবন্ধে যদি থাকে সেক্ষেত্রে কোল্ড অ্যালার্জি, ঠান্ডা জনিত রোগ
দাঁতের রোগ, চোখের রোগ, পেটের রোগ, ছোটবেলায় অ্যালার্জেটিক প্রবলেম, এগুলো কিন্তু আপনাকে কম বেশি ভোগাতে পারে। এটি কিন্তু মাথায় রাখবেন। স্যার হৃদয় রেখা থেকে হৃদয় রেখার ওখানে কি চিহ্ন করে যদি রবির ক্ষেত্রে যায় তাহলে কি হবে? হৃদয় রেখা থেকে হৃদয় রেখার ওখানে কিন্তু চিহ্ন হয়ে আপনার রবির ক্ষেত্রে রেখাটা চলে গেছে উপরের দিকে, হ্যাঁ উপর দিকে। এই এইবার হৃদয় রেখার উপরে এই ত্রিভুজ, হ্যাঁ ত্রিভুজ, এখান থেকে ঊর্ধ্বগামী রেখা, এখান থেকে ঊর্ধ্বগামী কোন রেখা রবির ক্ষেত্রে গেল। এইবার কিন্তু রবি রেখা নেমে এসে নিচে দুই ডাল হয়ে হৃদয় রেখায় মিলিত হয়েছে, এটা ত্রিভুজ থেকে ওঠে নাই। আচ্ছা আচ্ছা, রবি রেখা নেমে এসে দুটো ডাল হয়ে হৃদয় রেখায় মিলিত হয়েছে। ঘন ঘন মতের পরিবর্তন হবে, দ্বিমুখী চিন্তা চেতনা থাকবে, এমনকি একাধিক পথে উপার্জন করবে। একটা কাজ কখনো সম্পন্ন হওয়ার আগেই সে আরেকটি কাজ, এক কাজ নিয়ে কখনো বসে থাকবে। সেটা আমার আছে তো, এই জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ ওটা আমারও আছে, এই যে আমারও আছে, দেখেন এই এটা কি ভালো না খারাপ? ভালো দেখছি দেখছি। ভালো। এক স্যার মানে এই যে এরকম ভাগ্যরেখাটা কি বিশেষ দেখেন তো, এই যে এরকম ভাগ্যরেখা গুলো এগুলো কি বলে, মানে এক ভগ্নাংশ হয়ে আবার শনির ক্ষেত্রে চলে গেছে। হ্যাঁ খুবই সুন্দর ভাগ্য রেখা তো। এটা তো ভাগ হয়ে আবার ওইখান ইয়ের থেকে হৃদয় রেখার থেকে আবার উপরে উঠছে। এটা কি ভাগ্যরেখা একটাই কি করা? না না, ওটা তো ভাগ্য রেখা থেকে যে রেখা উঠে বুধের ক্ষেত্রে যাবে ওটা বুধ রেখা, ওটা তো ভাগ্য রেখা নয়, ওটা তো ভাগ্য রেখা থেকে উঠেছে। আয়ু না, রেখায় শনিতে যদি গেছে উঠতো, যেটা। যদি আয়ু রেখা থেকে টাচ করতো তখন কিন্তু ওটি ভাগ্য রেখা হয়ে যেত, আমার আছে। ওটা কিন্তু বুধ রেখা। না, আমি এই যে শনির ক্ষেত্রে যে ডালটা উঠছে আপনার ভাগ্যরেখা থেকে ওইটা শনির ক্ষেত্রে গেছে, এটা কি একটাই ধরা যাবে এই ভাগ্যরেখাটারে, না এটা হ্যাঁ একটাই ধরা যাবে। একটাই? হ্যাঁ হ্যাঁ একটাই ধরা যাবে। আর একটি হচ্ছে শিরোরেখার ডাল হয়ে চন্দ্রের ক্ষেত্রে চলে আসছে একটি, মঙ্গলের ক্ষেত্রে চলে গেছে একটি, শিরোরেখার দুটি ডাল হয়েছে। আর একটা ইয়ে আছে আপনার, এই যে শুক্রের ক্ষেত্রে যে আপনার লম্বা লম্বা যে উপর দিয়ে ঊর্ধ্বমুখী রেখাগুলো হয়, এই রেখাগুলো কি ফল দেয় এই যে শুক্রের ক্ষেত্রে? শুক্রের ক্ষেত্র থেকে এভাবে ঊর্ধ্বগামী রেখা থাকে। এই এইবার এইটা বোঝা একটু কঠিন আছে। কেমন কঠিন আছে? পুরো জায়গাটা একটু ক্লিয়ার করে দিই। এই রেখাগুলো অনেক দ্বিমত পাওয়া যায়। এই এভাবে উঠে আছে। এইবার আপনাদেরকে কিন্তু এটির ক্ষেত্রে বুঝতে হবে যে এই বৃদ্ধাঙ্গুলের গোড়ায় যে করটি থাকে, এই যে কর, এই কর থেকে মণিবন্ধের মাঝখানে যেখানে আয়ু রেখা আসছে তার মাঝ বরাবর দাগ দিন। ঠিক এখান থেকে এই অনুমান করলাম, এই মাঝ বরাবর একটি দাগ টেনে দিন, দুই ভাগে ভাগ করুন। করছেন? এইবার যদি বৃদ্ধাঙ্গুলের দিকে যদি এই ঊর্ধ্বগামী রেখা যদি এই ভাগের মধ্যে পড়ে তাহলে এটিকে প্রভাব রেখা বলা হবে। বুঝতে পারছেন? এটা প্রভাব প্রতিপত্তি ধন দৌলত এগুলোকে বৃদ্ধি করবে। আর যদি আপনার এই মণিবন্ধের মানে আয়ু রেখা মণিবন্ধের মাঝ বরাবর যে আয়ু রেখা শেষ হয়েছে এর মধ্যে অর্ধেকের মধ্যে যদি হয়, এটিকে ভাই বোন গণনা করা হবে। যেখানে কয়টি রেখা সেই কয়টি ভাই বোন হবার সম্ভাবনা থাকে। এর ভিতর যে কয়টি বড় রেখা থাকবে সেই কয়টি ভাই হবে, যে কয়টি ছোট রেখা থাকবে সে কয়টি বোন হবে। এখান থেকে রেখা ওইটা যদি রাহুর ক্ষেত্রে যায় তাহলে কি হবে স্যার? হ্যাঁ এইবার এই শুক্রের ক্ষেত্র গোড়া থেকে রেখা উঠে রাহুর ক্ষেত্রে যাবে, তাই তো? জি।
না স্যার, আয়ু রেখার মাঝখান থেকে, আয়ু রেখা এবং শুক্ররেখার মাঝামাঝি অংশ থেকে। আয়ু প্রভাব রেখা রেখাগুলোর কথা বলতেছে মনে হয়। এই না। শুক্রের ক্ষেত্র থেকে এভাবে নাকি? আবার বলেন, আয়ু রেখার মাঝখান থেকে রেখা উঠে যদি রাহুর ক্ষেত্রে যায়, এই তো? জি। এইবার আয়ু রেখার মাঝখান থেকে কোন রেখা উঠে রাহুর ক্ষেত্রে গেল। না স্যার, মণিবন্ধ থেকে, মণিবন্ধ থেকে উঠে মণিবন্ধ থেকে কোন রেখা উঠে রাহুর ক্ষেত্রে যাবে, তাই তো? জি। এইবার এই ক্ষেত্রেও কিন্তু দুটি সাইড আপনাকে দেখতে হবে। এই রেখাটি যে রাহুর ক্ষেত্রে গেল কি এই আয়ু রেখার মানে শুক্রের পাশ থেকে, নাকি এই মণিবন্ধের এই ভাগ্য রেখার বাইরের পাশ থেকে, মানে অর্থাৎ এই আয়ু রেখার হাতের তালুর পাশের থেকে, কোন পাশ থেকে গেল? শুক্রের ক্ষেত্রে থেকে, মানে বৃদ্ধাঙ্গুলের কাছের থেকে, এবং যখন আয়ু রেখার, বৃদ্ধাঙ্গুলের কাছের থেকে যাবে তখন সেটি মার্শাল রেখা হবে। জি। যখন বাইরের থেকে যাবে তখন ভাগ্য রেখা ঘুরে গিয়ে রাহুর ক্ষেত্রে যাবে। এই দুটি রেখার দুটি নাম হবে। যখন আবার বুঝুন, যখন বাইরের পাশ থেকে যাবে তখন কিন্তু এটি ভাগ্য রেখা, সে ঘুরে রাহুর ক্ষেত্রে গেছে। যখন ভিতর পাশ থেকে যাবে তখন কিন্তু সে মার্শাল রেখা হবে। মার্শাল রেখাগুলো নিম্নগামী হইলে, মার্শাল রেখার নিম্নগামী হইলে মানে রাহু থেকে যদি নিচে আসে, হ্যাঁ, মার্শাল রেখার নিচের থেকে হোক আর উপর থেকে হোক, আয়ু রেখার সমস্ত দোষ ত্রুটি সে দূর করবে। যেমনটি হচ্ছে, ধরেন আপনার পায়ের একটি হাড় ভেঙে গেছে, এবার পা ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে আপনি হাঁটতে পারছেন না, পাশে আরেকটি চটা দিয়ে বা লোহার পাত দিয়ে স্ক্রু দিয়ে আটকায় দিয়ে ব্যান্ডেজ প্লাস্টার করে কিন্তু ডাক্তাররা চিকিৎসা করে। তারপরে ওই হাড়টি জোড়া লেগে শক্ত হবে, তারপর হচ্ছে ওই স্ক্রু পাত খুলে আবার অপারেশন করে বের করে দেয়। অর্থাৎ ভাঙ্গা জায়গাটিকে আরেকটি চটা দিয়ে, যেমন ধরুন এই যে ভেঙে গেছে, এখানে আরেকটি বাঁশের চটা দুই পাশে স্ক্রু দিয়ে বা গুণের তার দিয়ে বেঁধে দেন, তাহলে এটি শক্ত হয়ে যাবে। ঠিক তদনুরূপ আয়ু রেখায় কোনো ফাড়া থাকলে, কোনো দুর্ঘটনা থাকলে, কোনো রক্তপাত থাকলে, কোনো মানে রোগ ব্যাধির ইঙ্গিত দিলে, আয়ু রেখার উপর তিল, জব, বিন্দু, জাল চিহ্ন, যে কোনো চিহ্ন বা যে কোনো ফাঁকা, এমনটি অশুভ কোনো কিছু থাকলে সেই অশুভ দোষ দূর করে হচ্ছে মার্শাল রেখা। সেটি উপর থেকে উঠুক আর নিচে থেকে উঠুক, একই ফল দেবে। কিন্তু যে বয়সে আয়ু রেখার ক্ষেত্রে এভাবে কাটা, ওই ক্ষেত্র পর্যন্ত, ওই বয়স পর্যন্ত কিন্তু যেতে হবে মার্শাল রেখা। তা নাহলে মার্শাল রেখা হয়তো আপনার হাতে উঠলো কিন্তু ওই বয়স পর্যন্ত গেল না। ধরুন আয়ু রেখা এই যে কাটা আছে, ধরুন 40 বছর বয়সে, এইবার মার্শাল রেখা উঠে আপনার এই 38 বছর পর্যন্ত ধরেন, বা ওই 58 বছর পর্যন্ত উঠলো। এদিক থেকে 40 বছর বয়স পর্যন্ত যেহেতু এসে কাটা আছে, 58 বছর পর্যন্ত মার্শাল রেখা উঠেছে, তাহলে কিন্তু আপনার ওই যেহেতু 58 না, 120 থেকে 40 বাদ দিলে 80 বছর, মানে 78 বছর পর্যন্ত গেল। এইবার 78 বছর বয়স পর্যন্ত গিয়ে মার্শাল রেখা দাঁড়িয়েছে, উপর থেকে 40 বছরের নিচে কাটা। এক্ষেত্রে কিন্তু এই বয়সে যে দুর্ঘটনা ঘটার কথা ওটি কিন্তু ঠিকই ঘটে যাবে। ওই দুর্ঘটনা কিন্তু মার্শাল রেখা কেন, মার্শাল রেখার পাপও কিন্তু ওই রেখাকে ঠেকাতে পারবে না। স্যার যেখান থেকে ভাই বোন বিচার করে বলছেন, যদি ওইখান থেকে রেখা উঠে রাহুর ক্ষেত্রে যায় তাহলে কি এটা মণিবন্ধ রেখা হবে স্যার, মার্শাল রেখা হবে স্যার? আয়ু রেখার গা বরাবর যদি কখনো সর্বোচ্চ 2 সুতা, মানে স্কেলে যে 2 সুতা, মানে 2 মিলিমিটার যেটা বলে, 8 মিলিমিটার তো 1 ইঞ্চি, ওই 8 সুতা 2 সুতা পরিমাণ দূরত্ব থেকে যদি কোনো রেখা সমগতিতে আয়ু রেখা বরাবর ওঠে, সেটিকে মার্শাল রেখা বলা যাবে। তার বেশি ফাঁকা হয়ে যেটা বেরোবে সেটি মার্শাল রেখা নয়, সেটি প্রভাব রেখা। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আর এই প্রভাব রেখাগুলো যদি ছোট হয় তাহলে কি ফল দেবে, আর বড় হলে কি ফল দেবে, এগুলো তো আগে জানতে চাই। এইবার বড় হয়ে কোন জায়গায় যাচ্ছে তার উপরে তার ফল দিতে হবে। ছোট থাকলে এই অর্ধেকের এ পাশে থাকলে তো প্রভাব রেখা হবে না, এটা ভাই বোনের রেখা। ওই পাশের গুলো, ওই এই প্রভাব পাশের রেখাগুলো।
হ্যাঁ, এই হ্যাঁ। বড় হলে কি হবে, যদি একদিনে সবই বোঝেন তাহলে আর পরে বুঝতে পারবেন না। আজকে ভাগ্যরেখার বিষয় হয়েছে ভাগ্যরেখা রিলেটেড প্রশ্ন করুন। যেহেতু আজকে আপনারা যদি এই মার্শাল রেখা বা ধরেন অনুক রেখা এই বা প্রভাব রেখা, তাহলে কিন্তু আপনাদের ওই পরবর্তীতে আমি আমার মতো ক্লাস নিয়ে যাবো না, পরে আপনাদের কিন্তু ওই বই ঘেটতে 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 গুরুজি, আর বুঝতে হবে যে গুরুজি, জানার আগ্রহ আছে। স্যার তার এটা গুরুজি। আগ্রহ আছে, এটা ঠিক। আগ্রহ আছে, ক্লোজ করে দাও। দ্রুত আজকের শেখার ক্লাস- আগ্রহ আছে। ও আচ্ছা, প্রেসিডেন্ট আপনি যেটা বললেন যে প্রেসিডেন্ট সাহেব, হ্যাঁ, আয়ুর রেখা থেকে ঊর্ধ্বগামী রেখা একটা উঠলো যে ও এর পাশাপাশি যদি আরেকটা রেখা মঙ্গল থেকে যদি ওঠে, হ্যাঁ, তাইলে ওইটারে কিভাবে কি ধরা যাবে? প্লিজ একটু দেখেন, তাইলে বুঝবেন। বুঝতে পারেনি, আরেকটু বলেন। আচ্ছা, যে স্বাস্থ্য যেটা ইয়া স্বাস্থ্য রেখা আর কি জীবন রেখা থেকে, হ্যাঁ, ঊর্ধ্বগামী একটা রেখা যেটা আপনার ইয়া পর্যন্ত পৌঁছায়নি মাঝ বরাবর। এর পাশাপাশি আরেকটা মঙ্গল গ্রহ মানে মঙ্গল ইয়া থেকে উঠলো। এই যে আমি দেখাচ্ছি, একটু প্লিজ একটু দেখেন, দেখলে বুঝতে পারবেন যে এটা এর পাশাপাশি দুইটা। ও হ্যাঁ, বুঝতে পারছি, এদিক তাকান। ধরেন আয়ু রেখা থেকে একটি রেখা উঠলো, হ্যাঁ, আবার মঙ্গলের ক্ষেত্র থেকে আরেকটি রেখা উঠলো, হ্যাঁ, হ্যাঁ, ঠিক তো? হ্যাঁ স্যার। দুটো গিয়ে একসঙ্গে মিলিত হলো শিরোরেখায়, বা শিরোরেখা ভেদ করে উপরের দিকে গেল। না, মিলিত হলো না, আলাদাই আছে। ও আলাদাই থাকতো, বললাম হ্যাঁ, আলাদা, এই যে আলাদা করলাম। না, এইবার এত আবার মঙ্গল, অ্যাঙ্গেল না স্যার, হ্যাঁ, এতটা অ্যাঙ্গেল না, মানে পাশাপাশি নিচ থেকে উঠছে। নিচ থেকে উঠছে। ও হুম, পাশাপাশি নিচ থেকে উঠছে। এই ধরেন এই এই দেখা গেছে, বুঝা গেছে। ও তো দুটো ভাগ্য রেখা, একটি গিয়ে শিরোরেখায় মিলিত হয়েছে, আর একটা আয়ু রেখা থেকে উঠেছে, সে মেলে নাই। এই হ্যাঁ, যে, হ্যাঁ, একটা হচ্ছে আপনার এই মণিবন্ধ থেকে উঠেছে এই পর্যন্ত, বা হ্যাঁ, এইটা গিয়ে শিরোরেখায় মিলিত হয়েছে, আর যেটি আয়ু রেখা থেকে উঠছে সেটি শিরোরেখায় মিলিত হয়নি। হয়নি, হ্যাঁ স্যার। অর্থাৎ হ্যাঁ, দুটোই ভাগ্য রেখা। একটি হচ্ছে চন্দ্রক্ষেত্র ঘেঁষে যেহেতু উঠেছে, হ্যাঁ, সেহেতু চন্দ্রক্ষেত্র মানে কোনো নারীর সহযোগিতা পাওয়া যাবে পুরুষ হলে, পুরুষ হলে বা যদি কোনো নারী হয় তাহলে পুরুষের সহযোগিতা পাবে। এমনকি আচ্ছা, বিদেশ রিলেটেড কোনো সহযোগিতা পাবে, বৈদেশিক বাণিজ্যে সফলতা পাবে। আরেকটি হচ্ছে আয়ু রেখা থেকে যেটা উঠেছে, ওটা ওই বয়সে তার ভাগ্য উন্নতিতে সহায়ক ভূমিকা পালন করবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অর্থাৎ দুটি ভাগ্য রেখা, দুটোর দুই ধরনের গুণ। একটা হচ্ছে কি আপনার তো চন্দ্রের যাই হোক, প্রভাবে। শুনুন, রাত এখন 10টা বেজে গেছে। প্রেসিডেন্ট সাহেব, হ্যাঁ, শুরু করুন। সবাইকে শুভেচ্ছা জানাইয়া খুব ভালো ক্লাস দিচ্ছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করে দেন।
আগামী সপ্তাহে দেখা হবে। ওকে স্যার।